হ্যালো এইচএসসি 26, তোমরা সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে অনেকদিন পর দেখা হলো। ২ সপ্তাহ পর বোধহয়। কে কোথা থেকে ক্লাস করছো একটু জানাবে। সবাইকে শুভ সন্ধ্যা। এবং তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে তোমরা সবসময় বলো যে সাদমান ভাইয়া ফার্স্ট পেপারের ক্লাস পাই আমরা। সাদমান ভাইয়ার হচ্ছে সেকেন্ড পেপারের ক্লাস আমরা বেশি যাই। তো আজকে কিন্তু সেকেন্ড পেপার ক্লাস নিয়ে চলে আসছি। তো এটা তোমাদের জন্য একটা গিফট এবং মোটামুটি কঠিন একটা টপিক বলা যায়। এই টপিক তোমরা এর আগে কখনো পড়ো নাই মোস্ট প্রবাবলি মডিফায়ার্স। বুঝার ব্যাপার আছে এখানে অনেক কিছু। বুঝে আনসার করার ব্যাপার আছে। সো আজকের ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে করতে হবে। তো সবাই সুস্থ আছো কিনা? ওয়েদার চেঞ্জ হচ্ছে। কে কোথা থেকে ক্লাস করছো? তোমাদের আ হেলথ এর অবস্থা কেমন? যেহেতু এখন একটা ট্রানজিশনাল পিরিয়ড যাচ্ছে। গ্রীষ্মকাল থেকে শীতকালের দিকে আমরা ধাবিত হচ্ছি। অলরেডি শীতকাল চলে এসেছে অনেক জায়গায়। তোমাদের এলাকায় শীত কেমন পড়েছে সেটাও জানাও। ফার্স্ট পেপারের বই একটু স্লাইড চেঞ্জ হয়েছে আমি দেখেছি। সেকেন্ড পেপারের বই ওভাবে চেঞ্জ আসবে না। সেকেন্ড পেপার যা আছে তাই। আর ফার্স্ট পেপারে যেগুলা চেঞ্জ হইছে সেগুলো খুবই কম চেঞ্জ। ওই আরকি ইউথফুল অ্যাচিভার্স অংশটাতে ওই যে শেখ মুজিব এবং শেখ কামাল ওই অংশগুলো তুলে দেওয়া হয়েছে। আর তোমাদের হচ্ছে ফ্রি স্পিচেস নামে একটা নতুন অংশ এড করা হয়েছে। তো এগুলা বই আসলে আমরা এড করে তোমাদেরকে এগুলো পড়িয়ে দিব। কোনো চাপ নাই। ঠিক আছে? চট্টগ্রাম থেকে, রংপুর থেকে, নোয়াখালী থেকে, কুমিল্লা থেকে, সব জায়গা থেকে। ওবায়দুল কাদের লিখছে ফিরে এলাম। বিশাল ব্যাপার। ওবায়দুল কাদের আত্মগোপনে থেকেও কিন্তু ক্লাস করতে ভুলছে না। কক্সবাজার, দিনাজপুর, লক্ষ্মীপুর, রংপুর সব জায়গা থেকে আমাদের স্টুডেন্টরা ক্লাস করছে। সো আমরা ক্লাসের ব্রেক দিব অর্থাৎ তোমরা যারা আমিও মাগরিবের নামাজ পড়তে যাব। সো নামাজ পড়তে চাও তোমাদের ব্রেক থাকবে হচ্ছে ৫টা ২০ থেকে ৩০। ৫টা ২০ থেকে ৩০ ওই সময় আমরা ব্রেক দিব। সো বাকি পুরা সময়টাতে আমরা একদম ধুমায়ে কিন্তু ক্লাস করব। সো সবাই ১০০ প্রিপেয়ার্ড আছে কিনা ক্লাস করার জন্য কমেন্টস করে জানাই। প্রথমেই আমরা মডিফায়ারের বেসিক নিয়মগুলো পড়ব। প্রথমে আমরা কি করব? আমরা বেসিক নিয়ম পড়ব। তারপরে আমরা ডিরেক্ট বোর্ড কোয়েশ্চেনে আমরা হচ্ছে প্র্যাকটিসে চলে যাব। ঠিক আছে? ওকে। সেকেন্ড পেপারে কিন্তু সবাইকে বস হইতে হবে। সো তোমরা আমাকে অলরেডি সবাই চিনো আমার মনে হয়। আমি তোমাদের সাদমান ভাইয়া। আর নীলফামারী থেকে ক্লাস করছে দেখলাম। উত্তরবঙ্গে কিন্তু অনেক শীত পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ওকে চলো শুরু করি। একজন লিখছে মাস্টার বুক খুঁজে পাচ্ছি না। মাস্টার বুকে মডিফায়ার বুঝি নাই। ইংলিশ মাস্টার বুকে মডিফায়ার খুঁজে পাচ্ছি না। ইংলিশ মাস্টার বুকটা তো ভাই অ্যাডমিশনের। ওইটা তো এইচএসসির না। ওইখানে তুমি মডিফায়ার কিভাবে খুঁজে পাবা? হ্যাঁ, ঠিক আছে। চলো আমরা শুরু করে দিই। মডিফায়ার কাকে বলে শুরুতে? একদম আমার ক্লাসে তুমি যদি ১০০ অ্যাটেনশন রাখো, আমি তোমাকে এই কমিটমেন্ট দিতে পারি যে তুমি আজকের ক্লাসে মডিফায়ার শিখে যাবা। তোমার মডিফায়ার আর কোনো প্রবলেম থাকবে না। আর আজকের ক্লাসে যদি ফাঁকি দাও, মডিফায়ার তোমার কাছে মনে হবে দুনিয়ার সবচেয়ে কঠিন গ্রামার টপিক। কারণ মডিফায়ার কিন্তু আসলেই একটু বোঝার ব্যাপার আছে এবং কিছু ট্রিকস এর ব্যাপার আছে। সো ক্লাস যদি ভালো করে তোমরা করো তাহলে হচ্ছে আমি সেভাবে তোমাদেরকে ১৫ মিনিট ব্রেক দিব। কোনো সমস্যা নেই। ওটার কোনো চাপ নাই। ১৫ মিনিটের ব্রেকই দিব যারা ১৫ মিনিটের ব্রেক চাও। বাট হচ্ছে ক্লাস বাকি অংশটা মনোযোগ দিয়ে করো। নোট অবশ্যই করবা। তোমরা খাতা কলম নিয়ে বসবা। ঠিক আছে? আচ্ছা। মডিফায়ার হচ্ছে কোনো ওয়ার্ড বা ফ্রেজ। তাহলে মডিফায়ার ফ্রেজও হতে পারে, ওয়ার্ডও হতে পারে। ইটস ভেরি ইম্পোর্টেন্ট। ফ্রেজ মানে কি? বলতো ফ্রেজ আর ওয়ার্ডের সাথে পার্থক্য কি? ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দ। এটা ড্রাই মুডে আছে কিনা দেখেন তো। ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ। তাহলে এ গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ মানে হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস। তোমাদেরকে আমি সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে হ্যাঁ, মারুফা খাতুন অবশ্যই। আমি তো বলছি আমার ক্লাস করার পর তুমি যদি আরেকজনকে না বুঝাইতে পারো, তাইলে এটা তোমার ব্যর্থতা। তোমার ব্যর্থতা। কারণ আমি কনফিডেন্ট যে আমি এমনভাবে তোমার ক্লাসটা নিব তুমি আরেকজনকে বুঝাইতে পারবা। তাহলে তুমি যদি বুঝাইতে না পারো তাহলে তোমার অ্যাটেনশন এর অভাব ছিল। তো অ্যাটেনশন এর যেন অভাব না হয়। আর তুমি এসএসসি পর্যন্ত কি ইংলিশ শিখছো তুমি কিচ্ছু পারো না এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তুমি এখন থেকে নিউ বিগিনিং করো, নিউ স্টার্ট করো। ভাই আমার ইংলিশের বেসিক খুবই খারাপ। আমি তো জিরো থেকে শুরু করছি। এই টপিক তো এসএসসি তে ছিল না। তাহলে তুমি নতুন করে শুরু করো। নতুন করে আজকে থেকে পড়ো। তাইলে তুমি ভালো করবা ইনশাআল্লাহ। আচ্ছা। তাহলে ১ম এ আমরা যাই মডিফায়ার একটা শব্দ হতে পারে বা একগুচ্ছ শব্দ হতে পারে। একগুচ্ছ শব্দ হয়ে গেলে কিন্তু একটু প্যারা হয়ে যায়। তো বুঝার ব্যাপার তখন চলে আসে যে কোনটা বসাবো। যা কোনো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব ইত্যাদির আগে বা পরে বসে। মডিফায়ার মানে হচ্ছে যা কোনো কিছু সম্পর্কে কি করে? অতিরিক্ত তথ্য দেয়। এক্সট্রা ইনফরমেশন দেয়। কি দেয়? এক্সট্রা ইনফরমেশন দেয়। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। যেকোনো কিছু নাউন, প্রোনাউন এগুলোর সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। অর্থাৎ সেগুলোকে মডিফাই করে। যেমন আমি বলছি, "ইউ অল আর অ্যামেজিং স্টুডেন্টস। ইউ অল আর অ্যামেজিং স্টুডেন্টস।" এই অ্যামেজিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ।
কোন পার্টস অফ স্পিচ বলো তো? অ্যাডজেক্টিভ। এবং এটা কিন্তু স্টুডেন্টরা কেমন, শিক্ষার্থীরা কেমন সে সম্পর্কে ধারণা দিচ্ছে। শিক্ষার্থীরা কেমন সে সম্পর্কে ধারণা দিচ্ছে। তারা কেমন? তারা হচ্ছে অ্যামাজিং। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। মডিফায়ার একটা অ্যাডজেক্টিভ হতে পারে, একটা অ্যাডভার্ব হতে পারে, তাই না? আচ্ছা, এরপর দেখো, এনাম ভাই দ্য মোস্ট সিনিয়র টিচার ইন শিখো ইজ এভরিবডিজ ফেভারিট। তাহলে এনাম ভাই আমাদের তাল কিং। এনাম ভাই একটু অসুস্থ, সবাই এনাম ভাইয়ের জন্য দোয়া করবা। এনাম ভাই গত 2 দিন থেকে অফিস করতে পারছেন না, ওনার ঠান্ডা লাগছে। বাট ভাইয়া হয়তো আশা করছে আগামীকাল থেকে আবার অফিসে জয়েন করবেন। তোমাদের দোয়ায় যদি সুস্থ হয়ে তিনি চলে আসতে পারেন। তাহলে এনাম ভাই দ্য মোস্ট, এটা আনাম ভাই লিখছে, এনাম ভাই দেখলে আমার পিটাবে, ENAM, যেটা আমি লিখিনি এটা। আচ্ছা, এনাম ভাই দ্য মোস্ট সিনিয়র টিচার ইন শিখো। তাহলে এই যে দেখো, মোস্ট সিনিয়র টিচার ইন শিখো, এটা হচ্ছে কিন্তু ফ্রেজ। এটা কি ফ্রেজ? এটা একটা ফ্রেজ। এবং এটা এনাম ভাই সম্পর্কে কি দিছে? একটা অতিরিক্ত তথ্য দিছে। কি দিছে? একটা অতিরিক্ত তথ্য দিছে। এটা একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কেন হয়েছে? কারণ হচ্ছে এই যে ইজ তোমার ভার্বের আগে বসছে। আচ্ছা, তাহলে একটা অতিরিক্ত তথ্য দেওয়া, একটু অতিরিক্ত তথ্য দেওয়া। এই যে প্রোফাইল সাপোর্ট চাই, আহনা ওয়াদুদেরে তাড়াতাড়ি ব্লক করে দেন। ও বলে প্রোফাইলে সাপোর্ট চাই, ওর প্রোফাইল ঘুরে আসার দাওয়াত দিছে। এসব স্প্যামিং যারা করবে ক্লাস থেকে ইনস্ট্যান্ট বাই করে দিবেন। আচ্ছা, মডিফায়ার 2 প্রকার। একটা হচ্ছে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। তোমাদেরকে একটা কথা বলবো, ক্লাসে সবসময় ক্লাসের রিলেভেন্ট তুমি 1000 কমেন্ট করবে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু ক্লাসের টপিকের বাইরে, পড়াশোনার টপিকের বাইরে কোনো কমেন্ট করবা না, ঠিক আছে? কারণ আমরা এখানে পড়তে আসছি, আমাদের মূল টার্গেট, এত টাকা খরচ করে তুমি শিক্ষতে ভর্তি হইছ, তুমি সাদমান ভাইয়ের ক্লাস করতেছো, সাদমান ভাই একটা ইফোর্ট দিচ্ছে, 1.5 ঘন্টা দাঁড়ায় আছে, বসে নাই, বসে বসে ক্লাস নিচ্ছি না, 1.5 ঘন্টা দাঁড়ায় থাকো, দেখবা কষ্ট লাগে। এবং আমি এরপর আরো 1.5 ঘন্টা ক্লাস নিব আরেকটা ক্লাসে, তো 3 ঘন্টা টানা দাঁড়িয়ে ক্লাস নিব। তার মানে তুমিও আমার পরিশ্রমটাকে মূল্যায়ন করবা, আমিও তোমার পরিশ্রমটাকে মূল্যায়ন করবো, তাই না? তাহলেই জোস একটা ক্লাস হবে। প্রি মডিফায়ার মানে হচ্ছে পূর্বে বসে। এটা কিন্তু কোশ্চেনের মধ্যে থাকবে, এটা কই থাকবে? প্রশ্নে উল্লেখ করা থাকবে। প্রি আর পোস্ট। প্রি মানে হচ্ছে পূর্বে বসবে, ইন্ডিকেট করে দেওয়া থাকবে। পোস্ট মানে পরে বসবে। অর্থাৎ পূর্বে বসে যদি তোমার কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেটা প্রি মডিফায়ার। কোনো কিছু যদি পরে বসে অতিরিক্ত তথ্য দেয়, ফাহমিদা রহমান লিখছে, ভাইয়া মডিফায়ার কি ইম্পর্টেন্স? ইম্পর্টেন্স বলে কিছু নাই ভাইয়া, ইম্পর্টেন্ট। দেখো, এখানে ওরে আমি একটা নতুন জিনিস শিখাই। ইম্পর্টেন্স তো নাউন, তুমি বলতেছ মডিফায়ার ইম্পর্টেন্স নাকি? না, মডিফায়ার তুমি বলবা ইম্পর্টেন্ট নাকি। কারণ ভাইয়া রে, ইম্পর্টেন্ট তো অ্যাডজেক্টিভ, তোমার তো অ্যাডজেক্টিভ বলতে হবে, কারণ মডিফায়ার নিজে একটা নাউন। মডিফায়ার শব্দটা ইটসেলফ কি? একটা নাউন। তাহলে মডিফায়ারটা ওই দেখো, কিন্তু ওরে মডিফায়ার আমি শিখাই দিলাম, খেয়াল করো। তাহলে মডিফায়ারটা ইম্পর্টেন্স বলবো নাকি ইম্পর্টেন্ট বলবো? তো সবাই কমেন্ট করে জানাও তো, মডিফায়ারটা ইম্পর্টেন্স বলবো নাকি ইম্পর্টেন্ট বলবো? হুইচ ওয়ান ইজ কারেক্ট? হুইচ ওয়ান ইজ কারেক্ট? নিয়ন দাস, সবাই বলো, সবাই বলো। বাইজিৎ বোস্তামি, তোমার যদি মনে হয় নোট করার মতো তাহলে অবশ্যই নোট করবা, আর যদি মনে হয় নোট করার মতো গুরুত্বপূর্ণ না তাহলে নোট করবা না। ইটস টোটালি আপ টু ইউ। এটা ইম্পর্টেন্ট হবে, ইয়েস, সবাই লিখতেছে ইম্পর্টেন্ট হবে। কারণ কি? কারণ মডিফায়ার এটা নাউন, তাহলে এটাকে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এবং এটা কিন্তু একটা পোস্ট মডিফায়ার। দেখো, এটা কিন্তু একটা কি মডিফায়ার? প্রি মডিফায়ার না পোস্ট মডিফায়ার? কমেন্ট করে জানাও। এই যে আমি লিখলাম মডিফায়ার ইম্পর্টেন্ট, তাহলে এটা ইম্পর্টেন্টটা প্রি নাকি পোস্ট মডিফায়ার? প্রি নাকি পোস্ট মডিফায়ার? কমেন্টস করে জানাও। ওকে, ঠিক আছে। ক্লাসের পরেও তোমরা চাইলে নোট করতে পারো, রেকর্ড ক্লাস দেখে দেখে, তোমাদের যদি হাতে অনেক সময় থাকে। এটা হচ্ছে পোস্ট মডিফায়ার, তাই না? মডিফায়ারের পরে, শব্দটার পরে বসছে। আচ্ছা, যে মডিফায়ার সাধারণত কোনো নাউন বা নাউন ফ্রেজের পরে বসে তাকে পোস্ট মডিফায়ার বলে। আর এটা আসলে পোস্ট মডিফায়ার হবে এখানে। আচ্ছা, আচ্ছা, এখানে পোস্ট, এটা এটা আগে হবে, পরে না। যেহেতু প্রি মডিফায়ারের সংজ্ঞা দিচ্ছে তাহলে হবে আগে। যে মডিফায়ার সাধারণত কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে তাকে পোস্ট মডিফায়ার না, তাকে প্রি মডিফায়ার বলে। যেহেতু প্রি মডিফায়ারের সংজ্ঞা দিচ্ছি, এখানে একটা ভুল লিখছে, আমি ঠিক করে দিলাম। যে মডিফায়ার সাধারণত কোনো নাউন বা নাউন ফ্রেজের আগে বসে তাকে প্রি মডিফায়ার বলে। যেমন হি ইজ আ ইয়ং ম্যান, হি ইজ আ ইয়ং ম্যান। এই যে ম্যানটা ছিল নাউন, ম্যানের অবস্থা বোঝাইছে, এটা অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। সবাই কমেন্টে লিখো, কি বলবো? অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। সবাই কমেন্টে এই কথাটা লিখে ফেলো, কারণ ভাইয়া তোমাদের কোশ্চেন এরকম থাকবে, কোশ্চেনে এটা থাকবে। তাহলে সবাই
লিখো অ্যাজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। আমার ক্লাসে আমি সবসময় বলবো যে তোমরা যেহেতু এইচএসসি 26 তোমরা এই টপিকগুলো প্রথমবার পড়ছো, কখনো 5 মিনিট 10 মিনিট দেরি করে ক্লাসে জয়েন করবা না। তাহলে তুমি ক্লাসের শুরুতেই, ইনিংসের শুরুতেই দেখবা যদি বাংলাদেশ দলের মতো তোমার 2-3টা উইকেট পড়ে যায়, তখন কিন্তু পুরা ইনিংসটাতেই তোমাকে স্ট্রাগল করতে হয়। একটা ক্লাসের শুরু থেকে তুমি যদি না থাকো, তোমার বেসিক শুরুতেই ধাক্কা খায়। তো তুমি যেহেতু এই টপিকটা এর আগে পড়ো নাই, তুমি ক্লাসের দরকার হলে 5 মিনিট আগে এসে বসে থাকবা। You have to show your dedication, you have to show your seriousness, how much serious you are, তাই না? On your topic, on your subject. তুমি একটা সাবজেক্টে এক্সপার্ট হতে চাও, তুমি 10 মিনিট পরে যদি ক্লাসে এসে আবার প্রাউডলি কমেন্ট করো, 10 মিনিট পরে জয়েন করলাম, আমি কি খুব বেশি কিছু মিস করেছি? অবভিয়াসলি তুমি মিস করেছো। 1.5 ঘন্টার ক্লাস, সে ক্লাসে তুমি যদি 10 মিনিট দেরি করে আসো, আবার 15 মিনিটের নামাজ ব্রেক আছে। You have missed a lot of things, right? So you have to be serious. সবাই ক্লাসে, আমার ক্লাসে ইন টাইমে আসবা, নাহলে অনেক কিছু বুঝবা না। এখানে ইয়ং হলো প্রি মডিফায়ার। আচ্ছা, এরপর তাহলে অ্যাজেক্টিভ অ্যাজ মডিফায়ার, তাহলে পরে বসলে পোস্ট মডিফায়ার হয়, এই আর কি। পূর্বে বসলে প্রি মডিফায়ার, পরে বসলে পোস্ট মডিফায়ার। আচ্ছা, মডিফায়ার রুলসের আলোচনার সময় সবসময় মনে রাখবে অ্যাজেক্টিভ নাউন প্রোনাউনকে মডিফাই করে। অ্যাজেক্টিভ কাকে মডিফাই করে? অ্যাজেক্টিভ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। যেমন বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। কান্ট্রিটা কেমন? কান্ট্রিটা বিউটিফুল। তাহলে এটা হবে অ্যাজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। সবাই লিখে ফেলো অ্যাজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। এই জিনিসটাই তোমাদের কোশ্চেনে থাকবে যে প্রি মডিফায়ার দ্য নাউন, তখন তুমি ওখানে অ্যাজেক্টিভ বসাবা। প্রি মডিফায়ার দ্য নাউন। আচ্ছা, এখন এটা মনে রাখো যে সব ধরনের পার্টিসিপলই হচ্ছে অ্যাজেক্টিভ। সব ধরনের পার্টিসিপলই হচ্ছে অ্যাজেক্টিভ। পার্টিসিপল নিয়ে তোমাদেরকে একটু আলাদা করে বুঝাবো। আচ্ছা, পার্টিসিপল নিয়ে ধারণা কার কার আছে আর ধারণা কার কার নাই, একটু কমেন্টস করে জানাও। পার্টিসিপল, এগুলাই হচ্ছে সেই জিনিস যেগুলো তুমি নর্মালি পাবা না, ক্লাসে আসলে তুমি পাবা, রাইট? ওকে, চো পার্টিসিপল নিয়ে ধারণা দিই। পার্টিসিপল হচ্ছে 3 প্রকার। প্রেজেন্ট, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, পাস্ট ভার্বের সাথে ডি বা ইডি বা টি বা ইএন, আর পারফেক্ট পার্টিসিপল। এই সব পার্টিসিপলই কাজ করে ওয়ার্কস অ্যাজ অ্যাজেক্টিভ। কিসের মতো কাজ করে? অ্যাজেক্টিভের মতো কাজ করে, ওয়ার্কস অ্যাজ অ্যাজেক্টিভ। সবাই এটা খাতায় তুলে নিতে পারো। পার্টিসিপল 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এগুলো নিয়ে অনেক ডিটেইলস ক্লাস আছে। আমার 2টা ফ্রি ক্লাস আছে, শিখরি ইউটিউব চ্যানেলের মধ্যেই পাবা। লাইভ সেকশনে গেলে তুমি 2টা ফ্রি ক্লাস পাবা। বি ইউনিটের প্রথম ফ্রি ক্লাস যেটা নিছি, এ ইউনিটের যেটা প্রথম ফ্রি ক্লাস নিছি, সেখানে পার্টিসিপল নিয়ে অনেক ডিটেইলসে আলোচনা করছি, অনেক উদাহরণ দেওয়া আছে। সেগুলা দেখলে তুমি ভালো করে বুঝে যাবা। ওকে, পাস্টের ওখানে লিখছি ভার্ব প্লাস ডি অথবা ইডি অথবা টি অথবা ইএন, এগুলো হতে পারে। আর পারফেক্ট পার্টিসিপলে লিখছি হ্যাভিং প্লাস ভি3। উদাহরণ দিয়ে দিচ্ছি বাবারা, এই যে আগেটা লক্ষ্য করো, বলছে আই স এ ফ্লাইং বার্ড। আই স এ ফ্লাইং বার্ড, খেয়াল করো এই যে ফ্লাইংটা, এটা ফ্লাই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ফ্লাই ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে কিসের কাজ করছে? অ্যাজেক্টিভের কাজ করছে। ফ্লাই ছিল ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়ে কিসের মতো কাজ করছে? অ্যাজেক্টিভের মতো কাজ করছে। কারণ কি? কারণ হচ্ছে বার্ডের অবস্থা বুঝাচ্ছে। বার্ডটা হচ্ছে নাউন, নাউনটার অবস্থা কি? বার্ডটা কি করতেছে? উড়তেছে। তাহলে এটাকে আমি বলবো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাজেক্টিভ। কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাজেক্টিভ। ডিএমসি ড্রিমার লিখছে যে ভাইয়া ইংলিশ ক্লাস অনেক কম হয়, আমাদেরকে একটু বেশি ক্লাস দিলে ভালো হয়। এটা আমাকে বলে লাভ নাই, এটা তোমরা এনাম ভাই যখন ক্লাস নিবে তখন তোমরা কমেন্টস করবা। কারণ ক্লাস কয়টা হবে, কয়টা কম হবে, বেশি হবে, এটা আমি ঠিক করি না, যে এনাম ভাই ঠিক করে। ঠিক আছে? তোমরা এনাম ভাইকে যখন ক্লাস নিবে ভাইকে বলবা, ঠিক আছে? অথবা জিমি ভাইকে বলবা। এরকম সিনিয়র টিচাররা যখন ক্লাস নেবে তাদেরকে বলবা, বা যখন শাওন ভাই ক্লাস নেবে শাওন ভাইয়ের ক্লাসে তোমরা বলবা। ঠিক আছে? আচ্ছা।
তরিকুল ইসলাম লিখছে টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও দেখছিলাম, মোটামুটি অনেকখানি ইংলিশে কনফিডেন্স আসছে। তো টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও যারা যারা দেখোনি তারা আবার দেখে নিবা, আমি আবার কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ক্লাস শেষে তোমরা দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, তোমরা যখন নামাজের ব্রেক হবে তার আগে আমি লিঙ্কটা দিয়ে দিব, তোমরা ক্লাসের পরে দেখে নেবা। ওটা একটা লাইভ ক্লাস শিখর ইউটিউব চ্যানেলে আছে। আচ্ছা, তাহলে আমি আরো উদাহরণ দিয়ে দিই। একটা উদাহরণ কেন দিব, সাদমান ভাই একাধিক উদাহরণ দিবে। যেমন ধর আমি বললাম আই স হিম প্লেইং, আই স হিম প্লেইং। এই সেন্টেন্সটাতে এই প্লেইংটা খেয়াল করো, প্লে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে এবং এটা হিমের অবস্থা বুঝাচ্ছে। কার অবস্থা বুঝাচ্ছে? হিম। অর্থাৎ প্রোনাউনটা কি করতেছে? খেলতেছে। তাহলে তার একটা অবস্থা বুঝাচ্ছে। তারপরে ধরো আমি বললাম আই স হার সুইমিং, আমি তাকে সাঁতার কাটতে দেখলাম। তাহলে তার অবস্থা দেখলাম না আমি? তার আমি অবস্থা দেখলাম। তো তখন ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যদি কি বুঝায়? দোষ গুণ অবস্থা বুঝায়, তাকে আমরা বলি দিস ইজ আ মুভিং ফ্যান। ইয়াসির লিখছে থ্যাংক ইউ সো মাচ। প্রেজেন্ট পার্টিসিপল সবাই বুঝছে কিনা? প্রেজেন্ট পার্টিসিপল সবাই বুঝছে কিনা জানাই। আচ্ছা, পাস্ট পার্টিসিপলটা দেখি। পাস্ট পার্টিসিপলটা আমরা দেখি। পাস্ট পার্টিসিপলের উদাহরণ আগে কি দেওয়া আছে চলো দেখি। প্রেজেন্ট পার্টিসিপলের টা সবার ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টসে অবশ্যই জানাবো ভাইয়াকে, যে ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপলটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, একটু জানাবো। তখন আমি পাস্ট পার্টিসিপলে চলে যাচ্ছি। দেখো ভাইয়া, আমাদের উদাহরণ একটা দেওয়া আছে পাস্ট পার্টিসিপলে, যে আই হ্যাভ ব্রোকেন ড্রিমস, আই হ্যাভ ব্রোকেন ড্রিমস। এই দেখো, আমি একটা কথা বলছিলাম, আমার কথা কি মিলে গেছে? আমি বলছিলাম যে ভার্বের সাথে ইএন যুক্ত হতে পারে। তাহলে ভাইয়া ব্রেক ছিল ভার্বটা, ব্রেক হইল ভার্ব, BREAK, ব্রেক মানে ভাঙা। এই ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক। এই ভার্বের পাস্ট ফর্ম কি? ব্রোক। এটার সাথে এন বা ইএন যুক্ত করছে, তাহলে কি হয়ে গেছে? ব্রোকেন। তাহলে স্বপ্নটার কি অবস্থা? স্বপ্নটা ভাঙা স্বপ্ন। তুমি যদি এইচএসসি তে প্লাস না পাও তখন, বা কোনো বুয়েট বা ঢাকা মেডিকেলের চান্স না পাও, তুমি বলবা আই হ্যাভ ব্রোকেন ড্রিমস। হায় রে, জীবনে কত কষ্ট, আমার স্বপ্ন তো সব ভেঙে চুরে ছারখার হয়ে গেল। সখিনাও আমারে সাইরা গেল, ঢাকা ভার্সিটিও আমারে সাইরা গেল, ঢাকা মেডিকেলও আমারে সাইরা গেল। তাহলে ড্রিমটা কি হয়ে গেল? ব্রোকেন হয়ে গেল। কি হয়ে গেল? ব্রোকেন হয়ে গেল, ঠিক আছে? বা আমি বললাম, আমি আরো উদাহরণ দিচ্ছি, হি ইজ আ লার্নড ম্যান, হি ইজ আ লার্নড ম্যান। শিক্ষিত মানুষের ইংরেজি হচ্ছে লার্নড বা এজুকেটেড, এজুকেটেড ম্যান। তাহলে মানুষটা কিরকম? মানুষটা হচ্ছে লার্নড বা এজুকেটেড, মানে হচ্ছে শিক্ষিত। খেয়াল করো, লার্ন হচ্ছে ভার্ব, এজুকেটও হলো ভার্ব। লার্নও ভার্ব, এজুকেটও ভার্ব। এই দুইটা ভার্বের সাথে আমি কিন্তু ডি বা ইডি যুক্ত করে আমি এটাকে কি করছি? পাস্ট পার্টিসিপল করছি। পাস্ট না, হি লুকড অ্যাট মি হয়নি ইয়াসিরা, হি লুকড অ্যাট মির লুকটা কিন্তু ভার্ব। এই ভুল কিন্তু করা যাবে না ভাই। একজন লিখছে হি লুকড অ্যাট মি, এইখানে লুক ভার্ব তো ভার্ব হিসাবে বসছে রে বাবা। মনে রাখবা, অ্যাজেক্টিভ করতে হলে অবশ্যই সেটা নাউনকে মডিফাই করতে হবে। কি করতে হবে? ছোয়া লিখছে ভার্ব প্লাস আইএনজি কি সবসময় অ্যাজেক্টিভ হয় না? যদি ভার্ব প্লাস আইএনজিটা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সেটা অ্যাজেক্টিভ হয়। যদি ভার্বের সাথে ডি বা ইডি বা টি বা ইএন কোনো নাউনের দোষগুণ অবস্থা বুঝায়, নাউনের আগে বা পরে বসে, তখনই সেটা অ্যাজেক্টিভ হয়। ভালোভাবে মনে রাখতে হবে, ভালোভাবে মনে রাখতে হবে। একজন লিখছে আই স সাদমান ভাইয়া টিচিং। ইয়েস, এটা হচ্ছে আই স সাদমান ভাইয়া টিচিং, এটা হচ্ছে তোমার একটা কি? একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে নামাজের বিরতি দিয়ে দিই, 5টা 20 বাজে। বাট তোমরা আমাকে কথা দাও যে একদম 5টা 35-এ চলে আসবা ভাই। আমার এরপরে আরো একটা ক্লাস আছে 7টা থেকে। সো আমি চাইলেই ক্লাসের মাঝখানে ব্রেক নিয়ে আমি নাস্তা করব। মানে তোমাদের ক্লাস শেষ হইলে ওই ক্লাসের শুরু হওয়ার আগে। তো আমি চাইলেই তোমাদেরকে 10 মিনিট ক্লাস বেশি নিতে হয়তো পারবো না। তো তোমরা যদি ইন টাইমে না আসো, তোমরা তোমরা ধরা খাবা। ক্লাসের টাইম কিন্তু খুব কম। সো প্রেয়ার ব্রেক হচ্ছে দ্রুত চলে আসবা। আশা করছি, আমার কনফিডেন্স আছে আমি ওই সময়ের মধ্যে শেষ করে দিতে পারবো। তোমরা যদি 5টা 20 থেকে 5টা 35-এর যে প্রেয়ার ব্রেকটা, দ্রুত নামাজ পড়ে আল্লাহর কাছে ভালো করে দোয়া করবা। যাদের মাথায় ঢুকতেছে না, আল্লাহ আমার মাথায় ভালো করে ঢুকাই দাও, ঠিক আছে? 5টা 35-এ দেখা হবে।
শুরু করে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসছে অনেকেই। আচ্ছা, খুবই ভালো লাগলো সবাই চলে আসছো ইন টাইমে। ওকে, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে পার্টিসিপল। ৩ প্রকার পার্টিসিপল আছে। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, তাই না? এই যে ৩টা পার্টিসিপল, এই ৩টা পার্টিসিপল তো আমরা সবাই মোটামুটি চিনছি। আচ্ছা, আমরা পাস্ট পার্টিসিপল পর্যন্ত ছিলাম। পারফেক্ট পার্টিসিপলটা আমি এখন সানজিদা লিখছে আপনার জন্য দোয়া করছি। খুবই ভালো লাগলো। তাহলে তোমাদের দোয়া অনেক বেশি দরকার আমাদের জন্য। আর শিক্ষার্থীরা যদি শিক্ষকের জন্য দোয়া করে, সেই দোয়াটা আমার মনে হয় যে অনেক আরো বেশি কবুল হবে। কারণ তোমাদের দোয়াতে অনেক বেশি ডেডিকেশন থাকবে। তোমরা যেহেতু আমাদেরকে অনেক ভালোবাসো, তাই না? আচ্ছা, ঠিক আছে। পারফেক্ট পার্টিসিপলটা পড়াই দিই। পারফেক্ট আর কিছুই না। দেখো, আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়ছি, পারফেক্ট মানেই মনে রাখবা, পারফেক্ট মানেই হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম। এটা তো সবাই জানো যে পারফেক্ট মানেই হচ্ছে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড প্লাস ভার্বের V3 ফর্ম। এটা সবাই আমরা তো জানি। আমরা প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল আমরা যখন পড়ছি, পারফেক্ট টেন্স যখন পড়ছি, প্রেজেন্ট টেন্স বা পারফেক্ট টেন্স, এই টেন্স যখন আমরা পড়ছি তখন হচ্ছে আমরা কিন্তু এটা জানি যে পারফেক্ট মানেই হচ্ছে হ্যাভ অথবা হ্যাভের সাথে V3 হয়। তো পারফেক্ট পার্টিসিপল মানেও সেম, হ্যাভিং প্লাস V3 হবে। এখানে খালি একটু একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল মানে হইলো, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, আর পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং। পারফেক্ট পার্টিসিপল মানে কি? হ্যাভিং প্লাস V3। এখন ভাইয়ারা তোমাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া পারফেক্ট পার্টিসিপলে কেন হ্যাভিং প্লাস V3 হয়? তাহলে আমি তোমাদেরকে এটা লিখে বোঝাই। হ্যাভিং প্লাস V3, খেয়াল করো, পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3। আচ্ছা ভাই, ওরা হচ্ছে ওই যে লিঙ্কটা চাইতেছে। আপনি হইলো আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে লাইভ সেকশনে গিয়ে দেখবেন আমার একটা ফ্রি লাইভ ক্লাস আছে, অ্যাডমিশনে নিয়েছিলাম। ডিইউএ বা ডিইউবি এর 2টা ক্লাস আছে, ওটা লিংক দিয়ে দেন, কমেন্টে লিংক দিয়ে দেন। তোমাদেরকে লিংক দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নাই। মোসাইল ভাইকে আমি বলে দিছি। আচ্ছা, পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং প্লাস V3। এখন ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড প্লাস V3 হয়, কিন্তু এখানে কেন হ্যাভিং প্লাস V3 হইলো? কেউ কি বলতে পারবা আমাকে? কমেন্টসে তোমরা একটু গেস করো তো, এখানে হ্যাভিং কেন হইলো? হ্যাভিং কেন হইলো? আমি কারণটা তোমাদেরকে লিখে দিচ্ছি। আপনি ওই যে লাইভ সেকশনে যান, ওই যে লাইভ সেগমেন্টটাতে যান, হ্যাঁ? ওইখানে গেলে আপনি হচ্ছে পেয়ে যাবেন। দেখেন, আমার ছবি সহ আছে আরো নিচে। ওটার উপরে কি আছে? ওইটা কি আছে? ওইটা কি? না, ওটা তো এসএসসির ক্লাস, অ্যাডমিশনের ক্লাস আছে। আরো নিচে যান, আমার ছবি সহ আছে। এখান থেকে দিয়ে দেন। আরো ১ মাস আগে নিছে মিনিমাম। আচ্ছা, পারফেক্ট পার্টিসিপলে কেন হ্যাভিং প্লাস V3 হইলো? কারণ হচ্ছে এটা নন ফাইনাইট ভার্ব। কেন? দেখো, প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা ভার্ব প্লাস আইএনজি পাইছিলাম, তাই না? কারণ নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। গ্রামারটা দিয়ে দেন, সমস্যা নেই। না, আমার একটা ক্লাস আছে, ওইটাতে। দিয়ে দেন। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো, দেখো ভাইয়া, নন ফাইনাইট কেন হইলো? নন ফাইনাইট ভার্ব সবসময় মডিফায়ার হিসাবে কাজ করে। কি হিসাবে কাজ করে? যেমন ধরো আমি বললাম, হ্যাভিং heard the news he started crying. এখন এখানে দেখো কি হয়েছে, হ্যাভিং প্লাস V3, তাহলে এটা পারফেক্ট পার্টিসিপল। বললাম হ্যাভিং ওন দ্য ম্যাচ, কমেন্টে দিয়ে দিছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে, দেখো, হ্যাভিং প্লাস V3, তাহলে এটাও একটা পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল সবাই বুঝছি কিনা
একটু কমেন্টসে যাব, আমরা একটু কমেন্টস দেখবো যে পারফেক্ট পার্টিসিপল সবাই বুঝছি কিনা, সবাই পারফেক্ট পার্টিসিপলটা বুঝতে পারছে কিনা একটু ভাইয়াকে জানাও। সবাই একটু কমেন্টস করে জানাও যে ভাইয়া পারফেক্ট পার্টিসিপল আমাদের ক্লিয়ার হয়েছে। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল সেন্টেন্সের শুরুতে বসে এমন কোনো কথা নাই জিম, সেন্টেন্সের শেষেও বসতে পারে, মাঝখানেও বসতে পারে, ঠিক আছে? আচ্ছা, লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে, ক্লাসের লিঙ্কটা তোমরা ক্লাস শেষে দেখে নিও। ওই ক্লাসটা দেখলে হবে কি তোমাদের এই বেসিক জিনিসগুলা অনেক ক্লিয়ার হবে, বেসিক আলোচনা করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চাপ নেই। ওকে, এরপরে দেখো, বা তোমাদের যে গ্রুপ আছে, পেইড গ্রুপ আছে, ওখানে আমি ক্লাস কিন্তু গত সপ্তাহে দিয়ে দিছিলাম। তোমরা তোমাদের পেইড গ্রুপটা খুঁজে দেখলেই, মানে তোমাদের এসএসসি এইচএসসি 26 এর জন্য যে গ্রুপ আছে সেখানে দেখলেই তোমরা বুঝতে পারবা। ও আরো একটা কথা, সেটা হচ্ছে তোমরা যারা ইংরেজি ক্লাস বেশি চাও, তোমাদেরকে একদম সত্য কথাটা বলি, সেটা হচ্ছে এই যে কোয়ার্টারটা আছে, এই কোয়ার্টারটা তো কিছুদিন পর শেষ হয়ে যাবে। এই কোয়ার্টারে তোমাদের হয়তো আর ইংরেজি ক্লাস বাড়ানোর খুব একটা সুযোগ নাই। কারণ হচ্ছে রুটিনটা এমন ভাবে করা হয়, সেখানে তোমার সায়েন্সের সাবজেক্ট গুলো বলো বা অন্যান্য সাবজেক্ট গুলো যেগুলো মূল সাবজেক্ট, সেগুলোর আহ, অনেক বেশি ক্লাস দেওয়া থাকে। সো তার পাশাপাশি আমরা ইংরেজি বাংলা ক্লাস দেই। তো এইবারে একটু কম হয়েছে, বাট আমি এনাম ভাইয়ের সাথে ফ্র্যাঙ্কলি কথা বলছি যে এইচএসসি 26 কে আমি অনেক ভালোভাবে ইংরেজি শিখাইতে চাই ভাই। ওরা যে শুরু থেকে ওরা একদম বস হয়ে ওঠে, এনাম ভাইকে আমি এটা বলছি। তো উনি বলছে সমস্যা নাই, নেক্সট কোয়ার্টারে আমি যতগুলা ক্লাস ইংরেজিতে নিতে চাইবো ততগুলাই দেওয়া হবে। সো নেক্সট কোয়ার্টারে তোমরা ইনশাল্লাহ অনেক বেশি ক্লাস পাবা। এটা আমার তরফ থেকে তোমাদের জন্য গিফট, যে বেশি ক্লাস নিলে কিন্তু আমারই আসলে প্যারা, বেশি পড়ানো লাগবে তোমাদেরকে। বাট আমি চাই যে তোমরা একদম ধরে ধরে বেসিক শিখো, যাতে তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিবা তখন তো ক্লাস পাওই, তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিতে আসবা তখন তোমাদের অনেক কিছুই জানা থাকে। তাহলে তখন তোমরাই আমাকে থ্যাঙ্কস দিবা যে ভাইয়া আমাদের ইংরেজি নিয়ে আর প্যারা নাই, আমরা তো ইংরেজি পারি। ঠিক আছে, ওকে। আচ্ছা, নাউন অ্যাজেক্টিভ অ্যাজ মডিফায়ার, এই জিনিসটা আবার কি? আচ্ছা, এই জিনিসটার নাম প্রথম প্রথম কারা শুনলা একসাথে? মানে নাউনের নামটা আলাদা শুনছো, অ্যাজেক্টিভের নাম আলাদা শুনছো, বাট এখানে আমরা নতুন একটা শব্দ শিখলাম যেটার নাম হচ্ছে নাউন অ্যাজেক্টিভ, যেটা আসলে তোমাদের এর আগে হয়তো শোনার কথা না। নাউন অ্যাজেক্টিভ খুব সহজ জিনিস, মনে রাখবে একটা সেন্টেন্সে যদি পাশাপাশি পাশাপাশি যতগুলা নাউন বসবে, একটা সেন্টেন্সে পাশাপাশি যত নাউন বসে, শুধু প্রথম নাউনটা নাউন থাকে আর বাকি সবগুলা হয়ে যায় অ্যাজেক্টিভ। বাকি সবগুলা কি হয়ে যায়? অ্যাজেক্টিভ। সেই অ্যাজেক্টিভ গুলাকে আমরা বলি নাউন অ্যাজেক্টিভ। কি বলি আমরা? নাউন অ্যাজেক্টিভ। অর্থাৎ একটা সেন্টেন্সে পাশাপাশি 3টা নাউন বসুক, 4টা নাউন বসুক, শুধুমাত্র প্রথম নাউনটাই নাউন থাকে আর বাকি সবগুলা কি হয়ে যায়? অ্যাজেক্টিভ হয়ে যায়। যেমন দেখো এখানে বলছে যে দুটি নাউন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে, অর্থাৎ প্রথম নাউনটি অ্যাজেক্টিভের মতো কাজ করে, তাই তাকে নাউন অ্যাজেক্টিভ বলা হয়। যেমন খেয়াল করো, মনোযোগ দিবা নাহলে কিন্তু ধরতে পারবা না। আই উইল ভিজিট বুক ফেয়ার নেক্সট ইয়ার। দেখো নেক্সট কে যদি আলাদা করে লিখো, নেক্সট কিন্তু নিজে একটা নাউন। ইয়ার কে যদি আলাদা করে লিখো, ইয়ারও একটা আলাদা নাউন, তাই না? কিন্তু একসাথে যদি লেখো তাহলে ইয়ারটা কোন ইয়ার? এটা সামনের বছর, তখন এটা নাউন থাকবে না, এটা হয়ে যাবে অ্যাজেক্টিভ। তখন আমরা এটাকে বলবো নাউন অ্যাজেক্টিভ। কি বলবো? নাউন অ্যাজেক্টিভ। অর্থাৎ সেটি যদি জন্মগতভাবে নাউন হয়, তোমাদের একটা শর্টকাট শিখাই দিই, জন্মগতভাবে নাউন কিন্তু কর্মগতভাবে অ্যাজেক্টিভ হয়। অর্থাৎ জন্মাইছে নাউন রূপে, কিন্তু ভাগ্যের পরিহাসে সে কর্মগতভাবে কাজ করতেছে অ্যাজেক্টিভ হিসাবে, অ্যাজেক্টিভ হিসাবে কাজ করছে। ঠিক আছে, আরো সহজ উদাহরণ দিই তোমরা যাতে সবাই বুঝতে পারো। ধরো আমি বললাম যে ভিলেজ গার্ল, ধরো বললাম শি ইজ, তোমরা এখানে অনেকে গ্রামের মেয়ে আসো না, তো আমি বললাম শি ইজ আ ভিলেজ গার্ল। আচ্ছা তোমরা আমাকে বলো তো, ভিলেজটা এমনিতে নাউন নাকি অ্যাজেক্টিভ? সবাই কমেন্ট করো। ভিলেজটা নরমালি নাউন নাকি অ্যাজেক্টিভ? নাউন নাকি অ্যাজেক্টিভ? কমেন্টস কি কোনো কারণে বন্ধ হয়ে আছে নাকি? কমেন্টস দেখতেছি না। ভিলেজটা নাউন নাকি অ্যাজেক্টিভ? একটু কমেন্টস করে জানাও। ওকে, ভিলেজটা কিন্তু নরমালি নাউন। যেমন ধরো আমি বললাম আই লিভ ইন এ ভিলেজ, আই লিভ ইন আ ভিলেজ। ভিলেজে নাউন ছিল, কিন্তু এটা এখন আর নাউন নাই, এটা হয়ে গেছে অ্যাজেক্টিভ। কারণ কি ভাইয়া? কারণ গার্লটা কিসের গার্ল?
গ্রামের গার্ল এটা বোঝাচ্ছে, বা ধরো আমি বললাম সে একটা শহরের মেয়ে, তাহলে শি ইজ অ্যান আরবান গার্ল। তাহলে এই যে আরবান বা ভিলেজ, এই জিনিসগুলা কিন্তু বাই বর্ন দে আর নাউন, বাট নাও দে আর ওয়ার্কিং অ্যাজ অ্যাডজেক্টিভ। হোয়াই? বিকজ পাশাপাশি দুটো নাউন যদি পাশাপাশি বসে, ফার্স্ট নাউনটাকে আমরা শুধু নাউন বলতে পারবো, আর দ্বিতীয় নাউনটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। সবাই বুঝতে পারছে কিনা? সবাই বুঝতে পারছে কিনা? যেমন ঢাকা সিটি, খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে আল মাহমুদ, যে ঢাকা সিটি, রাইট? ভালো লাগছে আমার। ঢাকা সিটিও হচ্ছে একটা নাউন অ্যাডজেক্টিভ। ইয়েস, সবাই বুঝতে পারছে। ওকে, 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 সবাই বুঝতে পারছে, ঠিক আছে। এরপর দেখো, আই ডোন্ট স্পেন্ড মাচ মানি আননেসেসারিলি। আবার মেনি স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য সেমিনার, বিল গেটস হ্যাজ এ লট অফ মানি। আচ্ছা, এরপর আর্টিকেল। আচ্ছা, খেয়াল করো, এইখানে এই তিনটা কিন্তু আর নাউন অ্যাডজেক্টিভ না, এগুলা ভুল করে এখানে বসানো হয়েছে। মাছ তো নাউন না, মেনি তো নাউন না, এ লট অফ নাউন না, এগুলা হচ্ছে মডিফায়ার। এগুলা কি? মডিফায়ার। শুধু প্রথমটাই নাউনের উদাহরণ, প্রথমটাই নাউন অ্যাডজেক্টিভের উদাহরণ, বাকিগুলা মডিফায়ারের উদাহরণ কিন্তু। আচ্ছা, পরেরটা, মাছ অবশ্যই নাউন না, আমি কিন্তু বলে দিলাম সাবিকুন নাহার। মাছ, মেনি, এ লট অফ, এগুলা হচ্ছে মডিফায়ার। হুম, এগুলো হচ্ছে মডিফায়ার। এই যে এই অংশে আমরা এগুলা পড়বো, মাছ টাছ এগুলো এখানে পড়বো। আচ্ছা, দেখো, মুক্তামণি লিখছে, ভাইয়া আমাদের আর্টস এর পেইড গ্রুপে ক্লাস দেন না কেন? তোমাদের একটাই গ্রুপ আছে আমি যতদূর জানি। তোমাদের যদি আর্টস এর জন্য আলাদা গ্রুপ থাকে তাহলে সেই গ্রুপে আমি আলাদা করে ক্লাসগুলো দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবাই আমার জন্য সমান। বুক ফেয়ার একজন আরো কমেন্ট করছে, শাজনিন আরা। তো তোমরা চাইলে তোমাদের নাউন অ্যাডজেক্টিভ মাথায় যেগুলো যেগুলো আসবে তোমরা সব কমেন্ট করতে পারো। আচ্ছা, দেখো, ডিটারমিনার অ্যাজ মডিফায়ার। ডিটারমিনার শব্দটা কোথা থেকে আসছে এটা আমি তোমাদেরকে বুঝাই দিই। সব আমি ধরে ধরে তোমাদেরকে বুঝাচ্ছি, এভাবে কেউ ভাইয়া বুঝাবে না। ডিটারমাইন মানে হইল নির্ধারণ করা। ডিটারমাইন মানে কি? কোনো কিছু নির্ধারণ করা বা গণনা করা। নির্ধারণ করা বা গণনা করা বা পরিমাণ বোঝানো, পরিমাণ বাচক। সেখান থেকে আসছে ডিটারমাইনার, সেখান থেকে আসছে কি ডিটারমিনার। যেমন আমি বললাম, হি হ্যাজ মাচ মানি, হি হ্যাজ মাচ মানি। এখন তার টাকা কত আছে? তার অনেক অনেক টাকা আছে। তাহলে এইটা কি করলো? ডিটারমাইন করলো। তাহলে এটা একটা ডিটারমাইনার। বা আমি বললাম, আমার অনেক কম বন্ধু আছে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ। বইয়ে তো অনেক কিছুই আছে, বাট আমি তোমাদেরকে একদম ধরে ধরে উদাহরণ বোঝাচ্ছি, যাতে তোমাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যায়, আরো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, বাস স্টপ, সুন্দর লিখছে তরিকুল ইসলাম। আচ্ছা, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, নাউন অ্যাডজেক্টিভ থেকে বের হয়ে আসো, এখন আমরা নতুন জিনিস শিখতেছি। খেয়াল করো তাহলে, ফ্রেন্ডস কতটুকু? অল্প। তাহলে এটা কি একটা ডিটারমাইনার। ডিটারমাইনার সবাই বুঝতে পারছি, কারণ এই যে কম বেশি সংখ্যা এরকম বুঝাইতেছে। কি হইতেছে? একজন লিখছে যে ভাই আপনার নামও নাউন অ্যাডজেক্টিভ। কারণ স্যাড হইলে অ্যাডজেক্টিভ আর ম্যান হইলে নাউন। করা আবিষ্কার, তোমার তো নোবেল দেওয়া দরকার। আচ্ছা, তুমি আমার সাথে দেখা করো, তোমার জন্য আমি একটা স্পেশাল নোবেল অর্ডার করে তোমাকে আমি দিব। আমি নিজেও ভেবে দেখিনি যে আমার নামটাও আসলে নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দেখো ক্লাস নিতে 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 কিন্তু কত নতুন নতুন জিনিস জানা হয়। আমি আমার নিজের নামেরই একটা নতুন অর্থ তোমাদের সাথে আবিষ্কার করে ফেললাম। এখন দেখো, আর্টিকেল। আর্টিকেল হচ্ছে একটা ডিটারমাইনার, পজেসিভ হচ্ছে একটা ডিটারমাইনার। যেমন ধরো আমি বললাম, আমি সবগুলো একটা করে উদাহরণ দিয়ে দিচ্ছি। দিস ইজ দিস ইজ মাই কার, দিস ইজ মাই কার। তাহলে এই মাইটা হচ্ছে প্রি-মডিফায়ার। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি-মডিফায়ার, পজেসিভ অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি-মডিফায়ার। পরীক্ষায় কিন্তু এরকমই থাকবে, এই যে ব্র্যাকেটে এরকম দেওয়া থাকবে, পজেসিভ অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি-মডিফায়ার। তখন তোমাদের চিনে নিতে হবে পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলা। আচ্ছা, পজেসিভ অ্যাডজেক্টিভটা কোথা থেকে আসছে তোমরা কি এটা জানো? পজেসিভ অ্যাডজেক্টিভটা আসছে পোসেশন থেকে। পজেসিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে, এটার নাউন ফর্ম হচ্ছে পোসেশন, মানে হইলো মালিকানা। পোসেশন মানে কি? মালিকানা। যেমন ধর আমি বললাম,
দিস ইজ মাই ব্রাদার, দিস ইজ মাই ব্রাদার। তাহলে কার ব্রাদার? নাউনকে মডিফাই করতেছে, আমার ভাই। তাহলে এটা হচ্ছে পজেসিভ অ্যাজ প্রি মডিফায়ার। সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? সবাই কি আমরা বুঝতে পারছি? কমেন্টস করে জানাই যে পজেসিভ অ্যাডজেক্টিভটা সবাই বুঝতে পারছে কিনা। দ্রুত 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 জানাই। তাহলে যেটা দ্বারা মালিকানা বা পসেশন বোঝায় সেটাকেই বলে পজেসিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে ইচ, এভরি, আইদার, নাইদার। এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। যেমন ধরো আমি বললাম ডিস্ট্রিবিউটিভের উদাহরণ যে নাইদার অফ দ্য অ্যাপল ইজ গুড, মানে দুইটা আপেলের একটাও ভালো না। তাহলে এই নেইদারটা কাকে মডিফাই করলো ভাইয়া? অ্যাপেলকে মডিফাই করলো। কাকে মডিফাই করলো? অ্যাপেলকে। তাহলে নাউনকে মডিফাই করছে, এই জন্য এটা একটা মডিফায়ার। এটা একটা মডিফায়ার। তারপরে এখানে বলতে পারো দিস ইজ হিজ পেন। তাহলে এই দিসটা দ্বারা এই পেনটাকে মডিফাই করলো, এটাও একটা মডিফায়ার। সো এরকম চাইলেই তোমার অনেক বানানো যায়। কোয়ান্টিফায়ার মানে হচ্ছে অনির্দিষ্ট পরিমাণে বোঝায়। ধরো আমি বললাম আই নিড সাম মানি, আই নিড সাম মানি। কথাটা বোঝার চেষ্টা করবা, অনির্দিষ্ট পরিমাণ বলছে। তাহলে দেখো আমি বললাম তোমাকে গিয়ে যে আমি কিছু টাকা চাই, আমি কি এখন সংখ্যা বলেই দিছি? বলে দিছি যে কত টাকা চাই, আমি কত টাকা চাই এটাকে আমি বলে দিছি, নির্দিষ্ট করে বলে দিছি যে আমি 5 লাখ টাকা চাই নাকি 6 লাখ টাকা চাই, এগুলা কিন্তু বলে দেই নাই। তাহলে যখন আমি নির্দিষ্ট করে বলে দিব না, তখন সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার বসাতে হবে, অর্থাৎ সাম বা ফিউ বা অ্যানি বা ম্যানি বসাতে হবে। ওকে। নিউমেরাল মানে হচ্ছে সংখ্যা বুঝায় যেগুলা দ্বারা। কার্ডিনাল নাম্বার মানে হচ্ছে 1 2 3 4। অর্ডিনাল মানে হচ্ছে ক্রমবাচক। অর্ডিনাল মানে কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। যেমন ধরো হি ইজ দ্য ফার্স্ট বয়, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে বয় নাউনটাকে মডিফাই করলো, এটাও এই জন্য একটা মডিফায়ার। ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। মাল্টিপ্লিকেটিভ মানে হচ্ছে গুণবাচক। মাল্টিপ্লিকেটিভ মানে কি? 2 গুণ, 4 গুণ। হ্যাঁ, যেমন আমি ধরো বললাম যে আই নিড ডাবল প্রফিট, আই নিড ডাবল প্রফিট। তাহলে আমি প্রফিট কতটুকু চাই? আমি ডাবল চাই। তাহলে প্রফিটটা একটা নাউন, নাউনকে কিন্তু আমি কি করলাম? কত গুণ চাই সেটা দ্বারা বুঝাইলাম। হাসান লিখছে আপনি কি লেফট হ্যান্ডেড? বারবার একই কথা লিখতে আছে। দেখে তো বুঝার কথা আমি বাঁ হাত দিয়ে লিখতেছি। তাহলে তুমি যেহেতু চোখ দিয়ে দেখতে পারছো, তোমার নিজের চোখ দিয়ে যে আমি বাঁ হাতে লিখছি, ডান হাতে লিখছি না, তাহলে তো অবশ্যই এটা বুঝতেই পারতেছ। কেউ কি যখন সাকিব আল হাসান ব্যাট করে ওরে গিয়ে বলে আপনি কি বাঁহাতি, বললে তো এই ব্যাট দিয়ে মাইর দিবে যে তুই দেখতেছস না আমি বাঁ হাত দিয়ে ব্যাট করতেছি, তুমি তো দেখতেছো আমি বাম হাত দিয়ে লিখতেছি। বারবার বলার কি আছে? আমার একবার ডান হাত দিয়ে লিখতে দেখছো না? স্মার্ট হইতে হবে, কলেজে উঠে গেছো, ঠিক আছে? ধরো তোমার কলেজের টিচারকে তুমি বললা স্যার বাম হাতে লিখতে, স্যার আপনি কি বাহাতি? স্যার বলবে যে এদিকে আয়, আমি তোরে দেখাই দিচ্ছি, বাঁ হাত দিয়ে একটা মারবে, মাইরা বলবে এই দেখ আমি বাহাতি। এরপর দেখো অ্যাডভার্ব অ্যাজ মডিফায়ার। একজন লিখছে মানবিক নিয়ে কাজ করেন। আমরা মানবিকের জন্য এখন বোধহয় আমাদের কমন সাবজেক্ট গুলো আছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান বলতেছি মানে বাংলা, ইংরেজি আছে আর আইসিটি আছে। ভবিষ্যতে হয়তো সবগুলাই আসবে। আর আমাদের কাছে কোন স্টুডেন্টই সায়েন্স, আর্টস, কমার্সের কোনো বিভাজন নাই, সবাই আমাদের কাছে সমান। অত্যন্ত আমার কাছে সমান, কারণ আমার ইংরেজি ক্লাস সবার জন্যই, তাই না? ইংরেজি সবারই পড়তে হয়, তুমি সায়েন্স হও, আর্টস হও, কমার্স হও। আমি নিজেও কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, সো আমার সায়েন্সের প্রতি আলাদা দরদ থাকার কথাই না। আমার কাছে সবাই সমান, এবং আমার কাছে মেডিকেলের স্টুডেন্টও পড়ছে অ্যাডমিশনে। এই বছরও পড়াইলাম আমি 6টা ভিকারুননিসার মেয়েকে মেডিকেলের জন্য। আবার আমি বি ইউনিটও পড়াই, সি ইউনিটও পড়াই, সবই পড়াই। এগুলো মুখস্থ করতে হবে। ইয়েস। সুভানা লিখছে ভাইয়া শীত ভাবের কারণে খালি ঘুম পাই, পড়াশোনা হচ্ছে না। তুমি যেটা করবা, সকালে উঠে বাসার আশেপাশে মাঠ খুঁজবা, মাঠে ওইটা ঝাইরা দৌড় দিবা, তাহলে দেখবা শরীর অনেক চনমনা লাগবে, ঠিক আছে? আমরা যেটা করি, আমরা শিক্ষক টিচার, আমরা কিন্তু হচ্ছে ব্যাডমিন্টন খেলি বা ক্রিকেট খেলি, ঠিক আছে? মানে তোমার শরীরটাকে একটু অ্যাক্টিভ রাখার চেষ্টা করি। আবার দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিচ্ছে, আমার এমনিতেই অনেক হাঁটা হয়েই যাচ্ছে। অ্যাডভার্ব অ্যাজ মডিফায়ার, মনে রাখবা ভার্বকে যদি আমরা ভার্বকে
প্রশ্ন করবা, ভার্বকে প্রশ্ন করবা এই এই জিনিসগুলো দিয়ে, হাউ, হোয়ার, হোয়েন, এগুলাতে যদি প্রশ্ন করে উত্তর পাও তাহলে সেটা অ্যাডভার্ব হয়। কি হয়? অ্যাডভার্ব হয়। যেমন আমি বললাম যে হাউ ইজ দ্য, বললাম হাউ দ্য বার্গার টেস্ট, বা আই ডোন্ট লাইক হাউ হি বিহেভস। তাহলে এই বিহেভসটা কিন্তু ভার্ব। তাহলে আমি কি পছন্দ করি না? সে যেভাবে আচরণ করে সেটা আমি পছন্দ করি না। তাহলে ভার্বকে তুমি হাউ দিয়ে প্রশ্ন করছো। বা আমি বললাম যে হোয়ার আর ইউ গোয়িং, তো ভার্বকে প্রশ্ন করতেছে, গো ভার্বটাকে প্রশ্ন করতেছি, তাই না? তো যখন আমি এরকম প্রশ্ন করব, যেমন লেটস স্টাডি ফর 5 আওয়ার্স টুডে, তাহলে এই যে হোয়েন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবে। আই স্টাডি রেগুলারলি, আমি কিভাবে পড়াশোনা করি? আমি রেগুলারলি পড়াশোনা করি। আই স্টাডি প্যাশনেটলি, আমি অনেক আবেগের সাথে পড়াশোনা করি, আমার বিবেক তখন কাজ করে না, তাই তো? আই উইল স্টাডি প্যাশনেটলি, মানে আবেগের সাথে, নিবেদনের সাথে। প্রশ্ন কিভাবে আসবে একটু পরে কিন্তু দেখতে পারবা। তো আগে যেগুলো মনোযোগ দিয়ে পড়াইতেছি এখানে মনোযোগ দাও। মনে রাখবা, যখন যেটা পড়ানো হচ্ছে সেই জায়গায় মনোযোগ দেওয়া হচ্ছে স্মার্টনেস। কজ আমি জানি, আমি এটা ৬ বছর ধরে এই জিনিস পড়াচ্ছি। কখন তোমার কোন জায়গাটা প্র্যাকটিস করাইতে হবে। একটু পরে আমি যখন প্রশ্ন বা বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করাবো, তখন যারা এখন প্রশ্ন করতেছে ভাইয়া কিভাবে প্রশ্ন আছে সেইটা দেখান, তখন ওরা হা করে থাকবে। কারণ ওরা যখন আমি রুলস পড়াইতেছিলাম, ওরা তখন ভাবতেছিল প্রশ্ন কি ধরনের হয়। আর যখন প্রশ্ন সলভ করাবো তখন ওরা এই জিনিসগুলো মিস করে গেছে, ওদের সব মাথার উপর দিয়ে যাবে। তো ক্লাসে যখন যেটা পড়াবো সেই জায়গায় 100% অ্যাটেনশন। এই সোশ্যাল মিডিয়ার যুগে মনে রাখবা, ফোকাস ধরে রাখাটা অনেক বড় চ্যালেঞ্জ। আমরা ১০ মিনিট ১৫ মিনিটের বেশি কোনো আমরা মনোযোগ রাখতে পারতেছি না। কজ রিপন ভিডিও এখন তোমাকে ইংলিশ শিখাচ্ছে, তাই না? হ্যালো, আই এম রিপন ভিডিও, আই এম আইএলটিএস, এগুলা বলতেছে, তাই না? তোমার ওগুলা দেখে মজা লাগতেছে। তো সাদমান ভাই যখন তোমাকে মডিফায়ার পড়াইতেছে, তোমার কাছে মনে হচ্ছে এটা মনে হয় লেস এক্সাইটিং। তাহলে রিপন ভিডিওর কাছে তুমি চাইলে মডিফায়ার শিখতে পারো। তো তোমাকে অ্যাটেনশন ধরে রাখতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর নো ইউর টিচার্স যে তোমাদের এপিসোড হয়, সেখানে আমি হচ্ছে আব্দুল্লাহ ভাইকে এই প্রশ্নটা করছিলাম যে ভাইয়া এখনকার স্টুডেন্টদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? উনি বলছিলেন এখনকার স্টুডেন্টদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মনোযোগ ধরে রাখা। স্পেশালি তোমরা যারা ফেসবুক চালাও, অনেক বেশি ফেসবুকে তোমরা আসক্ত, তোমাদের কিন্তু পড়াশোনা অনেক ক্ষতিগ্রস্ত হবে। সো ফেসবুক ভাই শুধুমাত্র ক্লাস করা বাদে ইন্টার লাইফটা ফেসবুক ইউজ করো না। ওই মনে করো কিউট অ্যাঞ্জেল নামে মেয়েটারে মেসেজ দিও না, বা তোমার মুকলেসরে মেসেজ দিও না, মেয়েরা মেসেজ দিও না। এই ইন্টার সময়টা নিজের মেসেজ করো, পড়াশোনা করো, ঠিক আছে? কজ হচ্ছে ইন্টার লাইফটাতে তোমার অ্যাটেনশন ধরে রাখাটা খুবই জরুরি। ঠিক আছে? ওবায়দুল কাদের আবার শেখ হাসিনার ডায়লগ দিছে, "শি হ্যাজ মেড আস উইক ইন ইংলিশ।" ঠিক আছে? চাকর, এটা ঠিক আছে। ওকে। সো অ্যাটেনশন ধরে রাখবা। যখন ভাইয়ারা যেটা পড়াবে সেটা পড়বা। ভাইয়া আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে এই ৩-৪ মাস তুমি যে অ্যাটেনশনটা দিবা, যে প্রত্যেকটা সাবজেক্টে, সেইটা নির্ধারিত হবে তুমি নেক্সট ২ বছর তুমি কোথায় যাবা। এই ৩ মাস তুমি যদি একবার ঢিলা দাও ভাই, তুমি জীবনেও কামব্যাক করতে পারবা না। এত সোজা না। কারণ কলেজ লাইফটা স্কুল লাইফের মতো না যে এসএসসির আগে ২ মাস পড়ছি, আইওম জিপিএ 5, রিপন ভিডিওর মতো। রিপন ভিডিও কিন্তু আর এইচএসসি পাস করতে পারে নাই। কজ আইওম জিপিএ 5 হয়ে আছে। তো তোমাদের যেন রিপন ভিডিওর মতো অবস্থা না হয়। তোমরা কলেজের এই ১ম কয়েক মাস খুব টাইম, না ফ্রি ফায়ার, পাবজি কিচ্ছু খেলা যাবে না ইন্টার লাইফে। ঠিক আছে? আমি অনেক ভালো ক্রিকেট খেলি। বাট কলেজ লাইফে আমি কোনো ক্রিকেট খেলি নাই। মাঝে মধ্যে ক্রিকেট খেলছি, খুব কম। বাট কলেজ লাইফে আমি আমার সবচেয়ে প্যাশনের জায়গাটা আমি বিসর্জন দিছিলাম। হ্যাঁ? তো যেটা আমাকে পরবর্তীতে ঢাকা ভার্সিটিতে নিয়ে গেছে। তো এই সময় একটু প্যাশন থাকতে হবে। ওকে। প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ মডিফায়ার। প্রিপোজিশনাল ফ্রেজ কারে বলে ভাইয়ারা? মনোযোগ দাও। প্রিপোজিশনাল ফ্রেজ কারে বলে? আচ্ছা, খেয়াল করো, প্রিপোজিশনাল ফ্রেজের সংজ্ঞা আমি দিয়ে দিচ্ছি। যদি কোন ফ্রেজের শুরুতে প্রিপোজিশন থাকে, কি থাকে? ফ্রেজের শুরুতে প্রিপোজিশন থাকে। ফ্রেজ মানে হলো একাধিক শব্দ। ফ্রেজ মানে কি? একাধিক শব্দ। সেই শব্দে যদি প্রিপোজিশন প্লাস নাউন হয়, কি হয়? প্রিপোজিশন যোগ নাউন। অ্যাজেক্টিভও থাকতে পারে। অ্যাজেক্টিভও কি হতে পারে? মাঝে মধ্যে থাকলেও থাকতে পারে। এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার। খেয়াল করো, শুরুতে প্রিপোজিশন আছে আর একটা নাউন তো অবশ্যই আছে। প্রিপোজিশন আছে, অবশ্যই একটা নাউন আছে। সাথে আবার অ্যাজেক্টিভও থাকলেও
থাকতে পারে। তাহলে এই যে ইন রেড শার্ট, এই ইন রেড শার্টটা কাকে বুঝাইছে ভাইয়া? দ্য বয়কে বুঝাইছে। দ্য পার্পল ড্রেস কাকে বুঝাইছে? দ্য গার্লকে বুঝাইছে। প্রিপজিশন সবসময় নাউনকে মডিফাই করে। তো প্রিপজিশনাল ফ্রেজও কাকে মডিফাই করে? প্রিপজিশনাল ফ্রেজও নাউনকে মডিফাই করে। তাহলে সবাই কমেন্ট করো, প্রিপজিশনাল ফ্রেজ মডিফাইস নাউন। সবাই কমেন্ট করো, এভরিওয়ান। প্রিপজিশনাল ফ্রেজ মডিফাইস নাউন। প্রিপজিশনাল ফ্রেজ মডিফাইস নাউন। সবাই কমেন্ট করো। এরপরে দেখো অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য। সবাই এটা কমেন্ট করো। আমার ক্লাসে তুমি কমেন্ট করতে করতে তুমি নিজে কমেন্ট করবা নিজের জন্য, কারণ তোমার কমেন্ট লিখতে লিখতেই তোমার জিনিসটা মুখস্থ হয়ে যাবে। মনে করো তুমি যখন একটা জিনিস টাইপ করতেছ, ইউ আর থিঙ্কিং ইন দিস, তাই না? ইউ আর থিঙ্কিং অন দিস, তো তোমার মাথায় ওটা গেঁথে যাবে। তো কমেন্ট করা খুব জরুরি, কমেন্ট করা খুব জরুরি। আমি তোমাদেরকে সবাইকে এনকারেজ করব যে ইউ কমেন্ট, এবং ক্লাস রিলেটেড কমেন্ট। লিখতে লিখতে তোমার মাথায় জিনিসগুলো ঢুকে যাবে। তুমি ধরো অ্যাপোজিটিভ জানতাই না, তুমি কমেন্ট করলা যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, বা ইংরেজিতে লিখলা এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট নাউন, সেটাকেই বলে অ্যাপোজিটিভ। নিচে আরেকটা কথা লিখতে পারো, যাকে বাদ দিলে সেন্টেন্সের অর্থ পরিবর্তিত হয় না। সেন্টেন্সের অর্থ, যাকে বাদ দিলেও সেন্টেন্সের অর্থ ঠিক থাকে। যাকে বাদ দিলেও সেন্টেন্সের অর্থ ঠিক থাকে। তাহলে ভাই আমি কি বলছি? অ্যাপোজিটিভ হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, যাকে বাদ দিলেও সেন্টেন্সের অর্থ ঠিক থাকে। যেমন দেখো, ইউ দ্য মোস্ট অ্যাটেন্টিভ স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস উইল ডেফিনেটলি শাইন। ধরো এই ক্লাসে তোমরা এই যে 1000-এর মতো স্টুডেন্ট ক্লাস করছো, আমি একজনকে বললাম যে ইউ দ্য মোস্ট অ্যাটেন্টিভ স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসের সবচেয়ে কি তুমি মনোযোগী ছাত্র। উইল ডেফিনেটলি শাইন, এই ইউটা হচ্ছে তাহলে নাউন বা প্রোনাউন, প্রোনাউনও লিখতে পারো। বা ধরো আমি বললাম যে রিপন ভিডিওর কথা যেমন বলতেছে, ধরো রিপন হচ্ছে আমার ক্লাসের সবচেয়ে মনোযোগী ছাত্র, তাহলে রিপন দ্য মোস্ট অ্যাটেন্টিভ স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস উইল ডেফিনেটলি শাইন। খেয়াল করো, জাস্ট আমি এটা বললেও সেন্টেন্সটা ঠিক থাকতো না। ইউ উইল ডেফিনেটলি শাইন, ইউ উইল ডেফিনেটলি শাইন আলাদা একটা সেন্টেন্স হিসেবে লিখলেও কিন্তু অর্থ একই থাকে। ইউ উইল ডেফিনেটলি শাইন ইন লাইফ এটা বললেও অর্থ একই থাকে। তাহলে ইউ সম্পর্কে অতিরিক্ত তথ্য কি? ইউ দ্য মোস্ট অ্যাটেন্টিভ স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, তাহলে দ্য মোস্ট অ্যাটেন্টিভ স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস এটা হচ্ছে ইউ সম্পর্কে অতিরিক্ত তথ্য। এটা কি? এই নাউন বা প্রোনাউন সম্পর্কে কি? অতিরিক্ত তথ্য। নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, যেটাকে বাদ দিলেও সেন্টেন্সের অর্থ কোনো চেঞ্জ হয় না। ধরো যেমন আমি ধরো বললাম, আমি আরো একটা উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অপোজিটিভের উদাহরণ দিই। ধরো বললাম লর্ড শান্ত দ্য মোস্ট আইকনিক ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। দ্য মোস্ট আইকনিক, যেহেতু সে লর্ড তাহলে সে পৃথিবীর সবচেয়ে ভালো ব্যাটসম্যান, তাই না? বিরাট কোহলি হচ্ছে ভালো ব্যাটসম্যান, ব্যাটসম্যান অফ দ্য ওয়ার্ল্ড উইল স্কোর 200, সে 200 রান করবে। এক ম্যাচে না কিন্তু 10 ম্যাচ মিলে। উইল স্কোর 200। তাহলে বললাম লর্ড শান্ত দ্য মোস্ট আইকনিক ব্যাটসম্যান অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে আইকনিক ব্যাটসম্যান। তাহলে এই যে মোস্ট আইকনিক ব্যাটসম্যান অফ দ্য ওয়ার্ল্ড কার সম্পর্কে তথ্য ভাইয়া? এই শান্তর সম্পর্কে তথ্য। কার সম্পর্কে তথ্য? শান্তর সম্পর্কে তথ্য। তাহলে আমি যদি ভাইয়া এটা বাদ দিয়ে দিই, এটা মডিফায়ার। এটা কি? মডিফায়ার, কারণ নাউন সম্পর্কে মডিফায়ার মানে অ্যাপোজিটিভ অ্যাজ মডিফায়ার। অ্যাপোজিটিভ কিন্তু পরীক্ষায় আসবে একটার একটা, অ্যাপোজিটিভ অ্যাজ মডিফায়ার। তাহলে এটা হচ্ছে লর্ড শান্ত সম্পর্কে অতিরিক্ত তথ্য। আমি যদি এটা বাদ দিয়েও লিখি লর্ড শান্ত উইল স্কোর 200, তাহলেও কিন্তু একই কথাই হবে, তাই না? তাহলে সেন্টেন্সের অর্থ কি থাকে? ঠিক থাকে। সেন্টেন্সের অর্থ কি থাকে? ঠিক থাকে। আমার নাম সাদমান ইসলাম না, সাদমান ইসলাম তো হচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটারের নাম। আমার নাম আব্দুল্লাহ সাদমান, ঠিক আছে? তোমার সাদমান ইসলাম বানায় দিও না, আমি ওর চেয়ে ভালো ব্যাট করবো আমারে দিলে। আচ্ছা, এরপরে দেখো পজেসিভ অ্যাজ মডিফায়ার। পজেসিভ তোমাদেরকে অলরেডি আমি বুঝাইছি। আচ্ছা, পজেসিভ মানে হলো মালিকানা বা অধিকার বোঝায়। অলরেডি তোমাদেরকে বুঝাইছি না? পসেশন মানে মালিকানা, তাহলে পজেসিভ দ্বারা মালিকানা বা অধিকার বুঝায়। তাহলে এই
ইয়েটা মনে রাখবা, স্ট্রাকচারটা মনে রাখবা। আই, মি, মাই, মাইন, এটা পুরাটা মুখস্থ করবা। এটা পুরাটা কি করবা? একদম মুখস্থ। এটা তোমাদের অ্যাডমিশনেও কাজে লাগবে। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন। এটা হলো প্রোনাউনের ফর্ম। এটা কি? প্রোনাউনের ফর্ম, তাই না? আই, মি, মাই, মাইন, ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, হি, হিম, হিজ, হিজ, এটা একদম পুরাটা মুখস্থ করবা। যেমন আচ্ছা, এখন আমরা পোস্ট মডিফায়ার পড়ি। প্রি মডিফায়ার এতক্ষণ পড়ছি, এখন পোস্ট মডিফায়ার পড়ি, কারণ তোমাদেরকে একটু প্র্যাকটিসও করে দেওয়া লাগবে। যে মডিফায়ার সাধারণত কোনো নাউন বা নাউন ফ্রেজের পরে বসে, কোনো নাউন বা নাউন ফ্রেজের পরে বসে, আগে না পরে বসে, তাকে পোস্ট মডিফায়ার বলে। যেমন কুমকুম হ্যাজ ব্রট আ বুক। তাহলে এখানে এই সেন্টেন্সে নাউন কোনটা তোমরা বলো তো? এই বুক। তাহলে বুকটার সম্পর্কে অতিরিক্ত তথ্য কি? রিটেন বাই রায়হান। বইটা কে লিখছে? রায়হান লিখছে। কুমকুম হ্যাজ ব্রট এ বুক, বুকটা কে লিখছে? রিটেন বাই রায়হান। মনে রাখবা পোস্ট মডিফায়ার কিন্তু একটু কঠিন প্রি মডিফায়ারের চেয়ে, তো পোস্ট মডিফায়ার একটু বেশি তোমরা হচ্ছে গুরুত্ব দিবা। তাহলে এই রিটেন বাই রায়হান হলো, এই রিটেন বাই রায়হান হচ্ছে একটা পোস্ট মডিফায়ার। এটা হচ্ছে একটা পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার আমি সুন্দর করে তোমাদেরকে দেখাই দিচ্ছি। একজন লিখছে, ভাইয়া আপনার লেখা কবিতাগুলো কোথায় পাবো? আমার ফেসবুকেই পাবা, ফেসবুকে আছে। আচ্ছা, পোস্ট মডিফায়ার অ্যাডজেক্টিভ। আচ্ছা, আই ফাউন্ড হার মাদার সিক। দেখো এখানে হার মাদারটা হচ্ছে নাউন, মাদারটা হচ্ছে নাউন, মাদারের অবস্থা কি? সিক। তাইলে মাদারের অবস্থা বুঝাচ্ছে মাদারের পরে বসে, পোস্ট মানে হচ্ছে পরে, তাহলে এটা অ্যাডজেক্টিভ, সিক তো অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। আবার পেস্টিসাইডস আর হার্মফুল টু দ্য এনভায়রনমেন্ট। পেস্টিসাইডস মানে হচ্ছে কীটনাশক। তাহলে এটা কোনো কিছুর নাম, তাহলে এটা নাউন। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য কি? পেস্টিসাইডসটা হার্মফুল, পেস্টিসাইডটা কি? হার্মফুল। তাহলে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে এটাও হয় অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। সবাই বুঝতে পারছে কিনা কমেন্টস করে জানাই, সবাই বুঝতে পারছে কিনা কমেন্টস করে জানাই। এর উচ্চারণ এও বলতে পারো, আও বলতে পারো, আর ব্রিটিশটা বলে, তোমার না বললেও চলবে। সবাই ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। পোস্ট মডিফায়ার অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে হচ্ছে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য। ভার্ব বা আচ্ছা, অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউনের কাজকে মডিফাই আসলে করে না। অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউনের কাজকে মডিফাই করে। তারপর নাউন প্রোনাউনের কাজ মানে কি? ভার্ব। নাউন প্রোনাউনের কাজ মানে কি? অ্যাডভার্ব কিন্তু নাউন প্রোনাউনকে মডিফাই করে না। নাউন প্রোনাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউনকে মডিফাই করে কে? দেখে আসলা উপরে লেখা ছিল এই যে অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব নাউন প্রোনাউনের কাজকে মডিফাই করে, তার মানে ভার্বকে মডিফাই করে। যেমন দেখো, হি ওয়াকস স্লোলি, সে কেমনে হাঁটে। তাহলে ওয়াকটা হচ্ছে ভার্ব, ভার্বের অবস্থাকে মডিফাই করছে, ভার্বের অবস্থা, সে কেমনে হাঁটে? স্লোলি হাঁটে। উই সি ইচ আদার অকেশনালি, আমরা একজন আরেকজনকে দেখি, দেখা সাক্ষাৎ হয় মাঝে মাঝে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন তব পাই না, তাই না? তাহলে এই যে দেখি কখন? অকেশনালি, দুটাই হচ্ছে অ্যাডভার্ব, দুটাই হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, পার্টিসিপল আমি তোমাদেরকে অলরেডি শিখাইছি। পার্টিসিপল প্রেজেন্ট কি বলে প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে, পোস্ট মডিফায়ারও বসতে পারে। দেখো তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যারা প্রি মডিফায়ারে পার্টিসিপল বুঝো নাই বা একটু হালকা বুঝছ, একটু মাথার উপর দিয়ে গেছে, তারা কিন্তু এখন হচ্ছে এখনো দেখতে পারো। কারণ পোস্ট মডিফায়ারে যে পার্টিসিপল শিখাবো ওইটা একই জিনিস। প্রি মডিফায়ারে মানে আগে বসে পার্টিসিপল, পোস্ট মডিফায়ার মানে এই জিনিসটা পরে বসে, আর কিচ্ছু না। খেয়াল করো, ফার্স্ট প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে, সুন্দর করে লিখে দেওয়া আছে এখানে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়।
যেমন আই স এ বয় প্লেইং, তাহলে বয়টারে আমি কি করলাম, তারা দেখলাম যে সে খেলতেছে। বা ধরো আমি কি দেখলাম, আই স, মনে করো ক্যাটরিনা ড্যান্সিং, তাহলে সবার মনে থাকবে আই স ক্যাটরিনা, ছেলেটা খুশি হয়ে গেছে তাই না। ক্যাটরিনার কি অবস্থায় দেখলাম, ক্যাটরিনারে দেখলাম হচ্ছে ড্যান্সিং করতেছে, তাহলে এটা হলো ক্যাটরিনার অবস্থা। এবং ড্যান্স ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে, তাহলে ভার্বের সাথে আইনজি যুক্ত হলে যেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। হি ওয়াজ রানিং অন দ্য গ্রাউন্ড, তাহলে তার অবস্থা, সে মাটিতে দৌড়াচ্ছিল। মাটিতেই তো মানুষ দৌড়ায়, আসমানে তো আর দৌড়ায় না। পাস্ট পার্টিসিপল। দ্য চিকেন ওয়াজ রোস্টেড, এই যে তোমরা বলো না যে ভাইয়া রোস্ট করলো, এরে ওরে রোস্ট কইরা দিল, পচাই দিল। রোস্ট হচ্ছে ভার্ব, রোস্ট হচ্ছে ভার্ব, তাহলে দ্য চিকেন ওয়াজ রোস্টেড, চিকেন অলরেডি রোস্টেড হয়ে গেছে। ধরো আমি তোমাদের সাইব ভাইরে পচাইলাম, তাহলে সাইব ভাই, সারাদিন শিখবো জীবতে পচাই না তোমাদের সাইব ভাইকে, তাহলে সাইব ভাই ওয়াজ রোস্টেড। তাহলে সাইব ভাইয়ের অবস্থা কি, সাইব ভাইরে মশলা মাখায় সুন্দর করে আমরা রোস্ট করে ফেলছি, তাই না। তাহলে সাইব ভাই হচ্ছে নাউন, নাউনের অবস্থা হচ্ছে রোস্ট, ভার্বের সাথে ইডি যুক্ত করে রোস্টেড করে দিলাম। বা ধরো শি ইজ টায়ার্ড, তুমি অনেক পড়াশোনা করছো, সাদমান ভাইয়ের ক্লাস করে তুমি বলছো আই এম টায়ার্ড, তাহলে তোমার অবস্থা কি, তুমি হইলো টায়ার্ড, তোমার অবস্থা হইলো টায়ার্ড। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে একজন লিখছে খুব মজার একটা কথা যে ভাইয়া যদি রোস্ট ভার্ব হয় তাহলে আমি যে মুরগির রোস্ট খাই এটা আবার কি। দেখো তুমি যে মুরগির রোস্ট খাও এটাকে আসলে বলা উচিত ছিল রোস্টেড চিকেন। আমরা বলি যে আমরা রোস্ট খাবো, আসলে বলা উচিত রোস্টেড চিকেন খাবো, আমরা ভুল বলি। কারণ রোস্ট তো ভার্ব। তুমি বলতে পারো মুরগিটারে রোস্ট কর, কারণ রোস্ট হচ্ছে ভার্ব। রোস্ট দা চিকেন, কি বলতে পারো, রোস্ট দা চিকেন, মানে মুরগিটারে বাজার থেকে আইনা তুমি তোমার বউরে দিয়ে বললা যে রোস্ট দা চিকেন, চিকেনটারে সুন্দর করে মশলা মাখায় রোস্ট করো। হুম, সাহেব ভাইরে কিন্তু আমি আবার চিকেন বলি নাই, আবার সাহেব ভাইরে বলে দিও না, ঠিক আছে। সাহেব, তোমাদের সাহেব ভাইয়ের এমনিতে গতকালকে রাতে ব্যাডমিন্টনে নীলে গেম দিছি, তারপর থেকে সে এতই ক্ষেপে আছে যে সে আজকে অফিসে আসে নাই। আজকে সারাদিন মনে প্র্যাকটিস করতেছে, কালকে এসে আমাকে হারাবে। তাহলে রোস্ট দা চিকেন, রোস্ট হচ্ছে ভার্ব আর রোস্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ নাউনের আগে বসে, নাউনের আগে বসে নাউনের অবস্থা বুঝালে সেটা হয় রোস্টেড। বুঝতে পারছো? ওকে, এরপরে দেখো, হ্যাঁ, হি ওয়াজ রানিং ইন দ্য গ্রাউন্ড, এইখানে রানিংটা কিন্তু আবার ভার্ব, এখানে একটা জিনিস ভুল লিখছে। দেখো একজন সুন্দরভাবে ধরছে, ভালো। আমি যদি এটা বলতাম আই স হিম রানিং, আই স হিম রানিং, তাহলে এই জায়গায় রানিংটা হইতো প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা হইছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একজন লিখছে বউ কোত্থেকে থাকবে, আহারে কি কষ্ট। বউ আসবে, সমস্যা নাই, জীবনে বউ আসার সময় বহুত পড়ে আছে। আহ তোমার বউ তো হয়তো এখানেই তোমার সাথে ক্লাস করছে, বলাও যায় না তাই না। এই যে মুরসালিন ভাই খুশি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, সো বলা কিন্তু যায় না, পরে দেখা যাবে যে তোমরা দুইজনে ঢাকা ভার্সিটিতে দেখা হইলো, তারপরে একটু কুসুম কুসুম প্রেম হইলো, তখন তোমরা দুজনেই বললো আরে আমরা তো সাদমান ভাই ক্লাস একসাথে করতাম, সাদমান ভাই আমাদের আসল ঘটক, তাই না। আচ্ছা, তাহলে রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ মানে হচ্ছে রিলেটিভ শব্দটা আসছে ওই রিলেশন থেকে, রিলেশন মানে হচ্ছে সম্পর্ক, রিলেশন মানে হলো সম্পর্ক। তাইলে যার সম্পর্কে বলা হচ্ছে তাকে বলা হয় রিলেটিভ ক্লজ। ক্লজ মানে হইল, ক্লজ মানে হইল, আমি লিখে দিই, ক্লজের সংজ্ঞাও লিখে দিই। ভাইয়া যেভাবে এত সুন্দর করে সবকিছু লিখে দিচ্ছি, জীবনে কোনোদিন কোন ইংলিশ ক্লাসে এরকম করছো নাকি শুনছো যে বাসায় গিয়ে পড়ে নিস। ক্লজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস which contains a subject and a finite verb and a, বাংলায় লিখে দিচ্ছি, একাধিক শব্দগুচ্ছ, এক বা একাধিক শব্দগুচ্ছ যেখানে একটি সাবজেক্ট ও
একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে ক্লজ বলে। এক বা একাধিক শব্দ যেখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে ক্লজ বলে, তাকে ক্লজ বলে। কোনো স্যার যদি বলে যে তোমরা পড়ে নিও, ধরো কলেজে গেলা, তুমি স্যারকে বলবো যে স্যার যদি বাসায় পড়ে নি তাহলে কলেজে কেন আসলাম? সো শিখতে চাইতে হবে, টিচারদের কাছেও চ্যালেঞ্জ করতে হবে যে আপনারা কেন, হোয়াই আর ইউ পেইড, আমাদেরকে শেখানোর জন্য, রাইট? ওকে, আচ্ছা, যেমন দেখো, আসিফ ইজ মাই ফ্রেন্ড হু ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। ভাইয়ারা মনোযোগ দাও, আমি বলছিলাম ক্লজে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। হুটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং কারো সম্পর্কে বলে। এই যে আসিফের সম্পর্কে বলতেছে, উপদেষ্টা আসিফ মাহমুদ, তাই না? উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু আমার বন্ধু, আমার সাথে ফেসবুকে দেখবা যে ফ্রেন্ড, ঠিক আছে? আচ্ছা, সার্জিস ভাই বলো, হাসনাত ভাই বলো, এরা এরা সবাই আমাদের 1 বছরের বড়, আর আসিফ হচ্ছে আমাদের ব্যাচমেট, ঢাকা ভার্সিটির ফ্রেন্ড। তাহলে আসিফ ইজ মাই ফ্রেন্ড হু ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, তাহলে আসিফের সম্পর্কে এটা একটা তথ্য দিছে, তাইলে এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। আবার দেখো নাউন ফ্রেজ, অ্যাপোজিটিভ তো অলরেডি তোমাদেরকে বুঝাইছি যে অ্যাপোজিটিভ মানে হচ্ছে অতিরিক্ত তথ্য, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য যেটারে চাইলেই বাদ দেওয়া যায়। যেমন ধরো বললাম মিস্টার রবিন দ্য জেনারেল ম্যানেজার, রবিনের সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য, এক্সট্রা ইনফরমেশন। অ্যাপোজিটিভ মানে কি? দেখো যাদের একবারে মাথায় ঢুকছিল না তাদের জন্য কিন্তু আরো একটা চান্স। দ্য জেনারেল ম্যানেজার হচ্ছে রবিনের সম্পর্কে অতিরিক্ত তথ্য। আমি শুধু সেন্টেন্সটা এরকম বলতে পারতাম যে রবিন ইজ অ্যাটেন্ডিং দ্য পার্টি টুডে, মিস্টার রবিন ইজ অ্যাটেন্ডিং দ্য পার্টি টুডে, তাহলেও সেন্টেন্সটা ঠিক হইতো। তাহলে সেন্টেন্সটা কি হইতো? ঠিক হইতো। তাহলে রবিন হচ্ছে পার্টিতে জয়েন করতেছে, বাট এটা একটা অতিরিক্ত তথ্য দিলাম যে রবিনটা আবার কে? রবিন হইলো আমাদের জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার। হ্যাঁ সুস্মিতা ঘোষ, আমাদের পড়াশোনা শেষ, আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ। না, আসিফ মাহমুদেরও পড়াশোনা শেষ, তো সেও মাস্টার্স পাস করে ফেলছে গত বছর, আমরা সবাই গত বছর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ফেলছি। আচ্ছা, ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের সাথে টু প্লাস ভার্ব বেসিক ফর্ম, এই যে শি ওয়ার্কস হ্যাড টু ডু। ওকে, আমরা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসে চলে যাই আমরা। চলো এখন তোমাদের প্র্যাকটিসের পালা, রিয়েল কোয়েশ্চেন কেমন হয় চলো আমরা দেখি। চলো, আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্ট্যান্স, প্রি-মডিফাই দ্য নাউন। সাবস্ট্যান্স মানে হচ্ছে পদার্থ, সাবস্ট্যান্স মানে কি? পদার্থ। তাহলে বলছে এই নাউনটাকে মডিফাই করো, তার মানে এখানে কি বসাইতে হবে ভাইয়া? অ্যাডজেক্টিভ বসাইতে হবে। কি বসাইতে হবে বলো তো? অ্যাডজেক্টিভ বসাইতে হবে। একজন লিখছে আর্সেনিক ইজ আ ইউজফুল সাবস্ট্যান্স। আর্সেনিক তো ইউজফুল না, আসলে আর্সেনিক হলো ক্ষতিকর, তাই না? তাহলে ওখানে অর্থ মিলবে এমন জিনিসও লিখতে হবে। আর্সেনিক ইজ হার্মফুল, প্রচুর প্রচুর আনসার পাচ্ছি, টক্সিক বা পয়জনাস বা হার্মফুল। ইয়াস, জোস জোস আনসার হচ্ছে। তাহলে টক্সিক হতে পারে, পয়জনাস হতে পারে, বা হার্মফুল হতে পারে। আর কি হতে পারে? আমি প্রবাবল। মনে রাখবা মডিফায়ার এমন একটা জিনিস, তোমার সাথে আরেকজনের আনসার নাও মিলতে পারে, বাট তোমাদের দুজনের আনসারই কারেক্ট হইতে পারে যদি তোমার এখানে অর্থও ঠিক হয় এবং যেটা চাইছে সেটা তুমি বসাইতে পারো। তুমি ডেঞ্জারাস লিখলেও তোমার এখানে হবে, হার্মফুল লিখলেও এখানে হবে। আর কি কি লিখলে হবে? এই দেখো আমি লিখে দিচ্ছি, হার্মফুল, ডেঞ্জারাস, পয়জনাস। হার্মফুল, ডেঞ্জারাস, পয়জনাস। ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এখন এইখানে কইছে যে ইন্টেন্সিফায়ার ব্যবহার করো টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে কে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব। আর ইন্টেন্সিফায়ার মানে হইলো যেটা দ্বারা তীব্রতা বোঝায়, যেমন ভেরি হচ্ছে একটা ইন্টেন্সিফায়ার, ভেরি কি একটা ইন্টেন্সিফায়ার। তাহলে বি নাম্বারে হবে ভেরি, ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। ড্যাশ ডেমন্স, আচ্ছা, সাবস্ট্যান্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল, মানে কলের পানিতে, টিউবওয়েলের পানিতে এটাকে পাওয়া যায়। ইউজ আর ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি ভাইয়া বলো তো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলা? কমেন্টে লিখো। দিস, দ্যাট, দোজ, এগুলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দ্যাট, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হ্যাঁ, এক্সট্রিমলিও হবে, এখানে কিন্তু ভেরির জায়গায় এক্সট্রিমলি লিখলেও হবে, কারণ এক্সট্রিমলিও একটা অ্যাডভার্ব।
এক্সট্রিমলি লিখলেও হবে, এটাও একটা ইন্টেন্সিফায়ার। তাহলে এখানে দিস হবে, কি হবে? দিস, এটাকে বোঝায় দিস this substance is found in the water. আচ্ছা, there are dash villages in dash country। তাহলে বলছে ইউজ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে তোমাদেরকে অলরেডি বলছিলাম যে সাম, মেনি, এ লট অফ, এগুলা হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফাই মানে হচ্ছে গণনা করা। সাম, মেনি এগুলো যদি অনির্দিষ্ট বোঝায়, কি বোঝায়? অনির্দিষ্ট বোঝায়, তাহলে তুমি সাম লিখতে পারো, মেনি লিখতে পারো, বা এ লট লিখতে পারো। মনে রাখবা পরীক্ষায় টিচারদের কাছে যে অ্যান্সার শিট থাকবে, সেটা এইচএসসি মূল পরীক্ষাতেও, সেখানেও একাধিক উত্তর থাকবে। কি থাকবে? একাধিক উত্তরই থাকবে। আমার সবচেয়ে ভালো লাগতেছে যে হচ্ছে ক্লাসে শুরু থেকে যত স্টুডেন্ট ছিল প্রায় সেম স্টুডেন্টই আছে। তোমরা একদম সবাই শেষ পর্যন্ত লেগে থাকতে চাও, তার মানে তোমরা ক্লাসটা অনেক এনজয় করো। তো এটাও খুব ভালো লাগছে। আচ্ছা, এই স্পিরিটটা শেষ পর্যন্ত ধরে রাখবা ইন্টারমিডিয়েট পরীক্ষার আগ পর্যন্ত। তাইলে আমি আশা করব যে তোমরা সবাই ইনশাল্লাহ এইচএসসি তে কি পাবা? এ প্লাস পাবা। ইংরেজিতে কারো মিস যাবে না। তোমার অনেক বন্ধু বান্ধবের মিস যাবে যারা শিখতে পারে না, বাট আমার ক্লাস যারা করছে তাদের মিস যাবে না। আচ্ছা, ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। তাহলে দেখো পজেসিভ বলছে। পজেসিভ মানে আমরা কি জানছিলাম? ভাইয়া আমি যা শিখাইছি হুবু ওখান থেকেই পড়বে। পজেসিভ মানে আওয়ার, দেয়ার, হিজ, হার। তাহলে মাই কান্ট্রি নাকি আওয়ার কান্ট্রি? আওয়ার দিলে বেশি ভালো হয়, কারণ দেশটা তো শুধু আমার একার না। এটা তো শেখ হাসিনা বলতো যে দেশটা আমার আর আমার বাপের। তুমি তো শেখ হাসিনা না, তুমি এটা বলবা না। তুমি বলবা যে আওয়ার, দেশটা সবার। কি বলবা? আওয়ার, আওয়ার কান্ট্রি। এই যে শেখ হাসিনাটা নিয়ে এত কিছু বলি, যদি একবার আপা কাম ব্যাক করে, আমি কিন্তু আর শিখতে না, আমার বাংলাদেশের বাইরে চলে যাইতে হবে, তাই না? মোস্ট অফ ড্যাশ ভিলেজ, মোস্ট অফ আওয়ার ভিলেজ হবে। কেন ভিলেজ হবে? দেখো বলছে নাউন অ্যাডজেক্টিভ করতে বলছে। তাহলে ভাইয়া পিপল আছে, পিপল তো অলরেডি নাউন, তাহলে আমি তারও আগে একটা নাউন বসাবো। তাহলে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল। শহরে আসলে টিউবওয়েল খুব বেশি দেখা যায় না, তাহলে গ্রামের মানুষরাই আসলে তোমার টিউবওয়েলের পানি খায়। অ্যাজ এ রেজাল্ট মেনি অফ দেম আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম। দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। এটা বাংলাদেশের উত্তরবঙ্গে, মানে আমাদের ওইদিকে আর্সেনিকটা বেশি, বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং চাঁদপুরে। সবচেয়ে বেশি আর্সেনিক আছে হচ্ছে চাঁদপুর জেলায়। তাহলে বলতে পারো মোস্টলি, বা জেনারেলি, বা ইউজুয়ালি, বা লার্জলি। অনেক সুন্দর সুন্দর আনসার আমি পাচ্ছি। ইয়েস, পাশে নির্দেশকটা দেওয়া থাকবে। ভাইয়া মডিফায়ারের মজাই এটা। প্রি মডিফাই দা ভার্ব তোমারে বইলাই দেওয়া হবে। এখন তোমার মাথায় একটু বুদ্ধি থাকতে হবে। সাদ্দান ভাই যেটুকু পড়াইছে ওটা দিয়ে একটু কানেক্ট করতে হবে। মডিফাই দা ভার্ব মানে আসলে অ্যাডভার্ব। ভার্বরে মডিফাই কে করে ভাইয়া? অ্যাডভার্ব করে। এই যে ঐতিহ্য সুন্দর করে আনসার দিয়ে দিছে। উই শুড টেক প্রপার মেজার্স। ব্র্যাকেটে বলে দিছে পোস্ট মডিফাই দা ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ মানে হইল টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? টু প্লাস ভার্ব। তাহলে হবে টু পিউরিফাই দ্য ড্রিঙ্কিং ওয়াটার বা টু গেট রিড অফ দিস প্রবলেম। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েল। যে টিউবওয়েলে আর্সেনিক আছে ওগুলাকে ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছে গভর্নমেন্ট। ওয়েলস হ্যাভিং আর্সেনিক ড্যাশ রেড কালার। তাহলে সেই টিউবওয়েল গুলাকে লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করে দিচ্ছে। তাহলে বলছে ইউজ এ পার্টিসিপল। পার্টিসিপল মানে কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা, বা ভার্বের সাথে ইডি যুক্ত করবা, বা টি যুক্ত করবা। তাহলে এখানে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করলে ভালো হয়। তাহলে হ্যাভিং আর্সেনিক, তাহলে পেইন্টিং উইথ, কি করবা? পেইন্টিং উইথ। পেইন্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত করলা। পিপল শুড বি রিফ্রেইনড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ। ডেমনস্ট্রেটিভ মানে কি? ডেমনস্ট্রেটিভ প্রনাউন মানে হচ্ছে দিস, দোজ। দিস, দোজ, এগুলাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। তাহলে টিউবওয়েলস বলছে, তাহলে প্লুরাল করতে হবে। প্লুরাল করলে কি করতে হবে? দোজ বা দেজ, তাই না? দিসের প্লুরাল হচ্ছে দোজ বা দেজ। এই দেখো দোজ বা দেজ লিখছে। তাহলে কার কয়টা হইলো? কার কয়টা হইলো একটু কমেন্টস করে জানাও। প্রথমটাতে 10-এর মধ্যে কার কয়টা হলো অনেস্টলি জানাও। কোনো সমস্যা নাই, আমরা তো অনেকগুলো প্র্যাকটিস করব। এই যে আরো একটা প্র্যাকটিস করব, তারপরে বাকিগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিব। তো তোমরা জানাও যে তোমাদের হচ্ছে কার 10-এর মধ্যে আউট অফ 10 অনেস্টলি জানাও। প্রথমবার তোমাদের 10-এ 10টা হবে, আমি এটা এক্সপেক্ট করি না। এবং মনে রাখবা তোমার জায়গায় তুমি অনেস্ট থাকবা। 7 পাইলে 7ই লিখবা, 8 পাইলে 8ই লিখবা। কোনো সমস্যা নাই। তোমার কমেন্ট আরেকজন দেখতে পারতেছে না, শুধু আমি দেখতে পারতেছি। ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশ ইজ আ ড্যাশ কান্ট্রি। তাহলে কান্ট্রি হচ্ছে নাউন,
তাহলে নাউনকে মডিফাই করতে বলা মানে কি? অ্যাজেক্টিভ। প্রি মডিফাই দ্য নাউন মানে কি ভাইয়া? এখানে অ্যাজেক্টিভ বসাতে হবে। তাহলে বাংলাদেশ আসলে কি ধরনের কান্ট্রি? বাংলাদেশ আসলে একটা স্মল কান্ট্রি। বাংলাদেশ কি কান্ট্রি? স্মল কান্ট্রি। দো ইট ইজ আ স্মল কান্ট্রি। স্মলটা কোথায় দেখে আমি বুঝছি? এই যে এখানে স্মল আছে, এটা দেখে আমি বুঝছি যে এখানে এই ধরনের শব্দ আসলে চাইছে। নাইলে তো বাংলাদেশ আরো অনেক কিছু হতে পারে, আন্ডার প্রিভিলেজ, রিভারাইন, অনেক কিছু হইতে পারে, তাই না? গরিব কান্ট্রিও হতে পারে। ইট হ্যাজ আ ড্যাশ পপুলেশন। পপুলেশনটা হচ্ছে নাউন, তাহলে আবার নাউনরে মডিফাই করতে বলছে, তার মানে অ্যাজেক্টিভ বসাতে হবে। তাহলে পপুলেশনটা কেমন বলছে? যদিও এটা একটা ছোট দেশ, এর পপুলেশন অনেক বেশি, এরকম বুঝাইছে, তাই না? তাহলে লার্জ দিতে পারো, বা হিউজ দিতে পারো, বা ভাস্ট দিতে পারো। তাহলে ইট হ্যাজ লার্জ বা ভাস্ট বা হিউজ পপুলেশন। পিপল ড্যাশ, তারপর হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। তাহলে একটা অ্যাডভার্ব বসাইতে হবে, তোমার বইলাই দিছে। তাহলে মানুষ কৃষির উপর নির্ভর করে মূলত, তাই না? এখানকার মানুষ মূলত কৃষির উপর নির্ভর করে। তাহলে মেইনলি বা জেনারেলি বা লার্জলি, মেইনলি বা জেনারেলি বা লার্জলি। বুঝতে পারতেছি সবাই? সবাই বুঝতে পারতেছি না? যারা পারতেছো তাদের কিন্তু অনেক মজা লাগবে। তাহলে কি হবে? আচ্ছা, প্রথম এটা হবে মেইনলি বা লার্জলি। আচ্ছা, তারপর কি হবে দেখো? যে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে হচ্ছে অ্যাডভার্বের সাথে আমরা নাউন যুক্ত করব এবং প্রিপজিশন যুক্ত করব। এই যে দেখো, রাউন্ড দ্য ইয়ার, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। উই আর্ন ড্যাশ কারেন্সিস, মুদ্রা। কেমন মুদ্রা? আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি কিছু ফসল রপ্তানির মাধ্যমে। তাহলে হবে উই আর্ন ফরেন কারেন্সিস। কি হবে? ফরেন কারেন্সিস। অ্যাডজেক্টিভ বসাতে বলছে। উই আর অলসো রিচ ইন ড্যাশ রিসোর্সেস। আচ্ছা, রিসোর্সটাও নাউন, তার মানে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। বলে দিচ্ছে ভাইয়া সরাসরি যে অ্যাডজেক্টিভ বসাও। তাহলে কেমন রিসোর্স? আমাদের ন্যাচারাল রিসোর্স আছে বা মিনারেল রিসোর্স আছে, তাই না? তাহলে এই যে ন্যাচারাল রিসোর্স, ন্যাচারাল রিসোর্স। সবাই কিন্তু পারতেছে, খুব ভালো লাগতেছে আমার, সবাই বেশিরভাগ আনসার গুলা করতে পারতেছে। নাও উই আর অ্যাবল টু ড্যাশ ন্যাচারাল গ্যাস ফ্রম আন্ডারগ্রাউন্ড। তাহলে আমরা উত্তোলন করতে পারতেছি। উত্তোলন করার ইংরেজি কি? রেইজ মানে হচ্ছে উত্তোলন করা। রেইজ মানে কি? উত্তোলন করা। বা এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট মানে হচ্ছে উত্তোলন করা। তাহলে হবে রেইজ অথবা এক্সট্রাক্ট। আওয়ার ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব বসাইতে বলছে। আমাদের ইন্ডাস্ট্রি কি হচ্ছে? দিন দিন বড় হচ্ছে না আমাদের শিল্প কারখানাগুলা? তাহলে আওয়ার ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং র্যাপিডলি, র্যাপিডলি বা ফাস্টলি, তাই না? উই এক্সপোর্ট ড্যাশ প্রোডাক্টস। আচ্ছা, নাউন অ্যাডজেক্টিভ বসাতে বলছে, প্রোডাক্টস তো নাউন। তাহলে আমরা কি প্রোডাক্ট রপ্তানি করি? মূলত আমরা গার্মেন্টস এর প্রোডাক্টই রপ্তানি করি, তাই না? গার্মেন্টস প্রোডাক্ট। তাহলে আমরা দিব গার্মেন্ট প্রোডাক্ট। ইন দিস রিগার্ড উই হ্যাভ অলরেডি আর্নড ড্যাশ রেপুটেশন। আমরা ভালো রেপুটেশন অর্জন করছি। তাহলে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে গুড রেপুটেশন বা গ্রেট রেপুটেশন, যে কোনো কিছু আমরা এখানে দেওয়া যেতে পারি। পরীক্ষায় এভাবেই হুবহু থাকবে এবং যে দুটো সলভ করাইলাম এই দুটো হচ্ছে তোমাদের বোর্ড কোয়েশ্চেন। এখন তোমরা হোমওয়ার্ক নিয়ে নাও। এটা হচ্ছে HW1। সবাই সবাই এসএস নিয়ে নাও, HW1। সবাই তোমরা তোমাদের HSC 26 এর গ্রুপে পোস্ট করবা হোমওয়ার্ক। খালি শিখবো জিতবোতে ভাইয়ার ক্লাস জোস, ভাইয়ার ক্লাস চাই, এগুলা পোস্ট না। ভাই তোমরা হোমওয়ার্ক পোস্ট করো, তাহলে আমি বেশি খুশি হই। আমার ক্লাস ভালো হয় এটা লিখলেও খুশি হই না, এটা বললে মিথ্যা বলা হবে, সেটাও খুশি হই। বাট বেশি খুশি হই যদি তোমাদের যে পেইড গ্রুপ আছে HSC 26, ওখানে তুমি তোমার মেইন কাজটা করো। আনসার করার সময় পুরাটা তুলতে হবে না, শুধু আনসার করবা। শুধু কি করবা? আনসার করবা। তাহলে এটা HW1। পরেরটা হচ্ছে, কয়টা HW আছে দেখো? পরেরটা হচ্ছে HW2, এটা হচ্ছে HW2, এটা HW2। আচ্ছা, টান আমি বলে দিই 31 থেকে 35 নাম্বার। এইখানে 31 থেকে 35, তার মানে হচ্ছে 31, 32, 33, 34, 35। তাহলে 5টা বোর্ড কোয়েশ্চেন এখানে আমি HW দিলাম। 5টা বোর্ড কোয়েশ্চেন তোমরা তো স্লাইডটা পেয়ে যাবা, স্লাইড থেকে 5টা
বোর্ড কোয়েশ্চেন এইচডব্লিউ, 5টা বোর্ড কোয়েশ্চেন এইচডব্লিউ। সবাই এটা করবা ভাই, কারণ প্র্যাকটিস তোমাকে পারফেক্ট বানাবে। তুমি মনে করো ক্লাসের 70% বুঝছ, 30% বুঝো নাই। এই 30% বুঝে তুমি 100 হবা যখন তুমি প্র্যাকটিস করবা। ভাই তোমরা বিশ্বাস করবা না, আমি এত বেশি প্র্যাকটিস করতাম আমার উত্তরগুলো মুখস্থ হয়ে যাইতো। বোর্ড কোশ্চেন আমার মুখস্থ ছিল। তো তোমাদের যেন ওই অবস্থা হয়, তোমার উত্তর করতে করতে তোমার যেন মুখস্থ হয়। একজন বলছে আপনি তো বললেন ফেসবুক না চালাইতে। আরে বোকা, ফেসবুক চালাবা সিলেক্টিভলি। যখন তুমি গ্রুপে হোমওয়ার্ক পোস্ট করবা। ফেসবুক এমন একটা জিনিস, ইট ক্যান বি কম্পেয়ার্ড উইথ আ নাইফ, ছুরির মতো। তুমি এটা দিয়ে ফলো কাটতে পারো, কারো পেটেও মারতে পারো। তো ইট ডিপেন্ডস। ফেসবুকটাকে যদি স্মার্টলি ইউজ করতে পারো। আমি আমার জীবনে কোনোদিন ফেসবুক আনইনস্টল করি নাই। আমি ক্লাস 7 থেকে ফেসবুক চালাই। ঠিক আছে? তো আমি যদি ফেসবুক চালায়ে ঢাকা ভার্সিটিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হইতে পারি, তার মানে আমি ওয়াইজলি চালাইছি। আমার বিশ্ববিদ্যালয়ের রেজাল্টও ভালো। তো ব্যাপারটা হচ্ছে যে আমি আইএলটিএস দিলাম, আইএলটিএসেও ভালো রেজাল্ট করছি আলহামদুলিল্লাহ। অনেক ভালো রেজাল্ট করছি। আমি রিডিং এ 8.5 পাইছি। এটা মানে অনেক ভালো একটা স্কোর আউট অফ 9। মানে মনে করো আমি 40 এ পরীক্ষা হয়, আমি ধরো 39 পাইছি। এটা অনেক ভালো স্কোর। ব্যাপারটা হচ্ছে যে আমি কিভাবে পাইছি? আমি নিশ্চয়ই ফেসবুক চালাই নাই। ফেসবুক আমি তখনই চালাই যখন আমি তোমাদের হোমওয়ার্ক গুলা দেখি বা কোনো একটা পোস্ট দিই, আমার লাইফ আপডেট দিই তখন। সো এখানে তোমরা হোমওয়ার্কটা সাবমিট করবা। একজন লিখছে আমি তো ফেসবুক চালাই না, কি করব? তুমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলো শুধুমাত্র শিখর ক্লাস করার জন্য। ঠিক আছে? ওকে, লাস্ট কোড তোমাদের জন্য, ইউ হ্যাভ টু বিলিভ ইন ইয়োরসেলফ হোয়েন নো ওয়ান এলস ডাজ। মানে কেউ যখন তোমার উপরে ভরসা করবে না, সবাই বলবে যে তোরে দ্বারা হবে না, তখন তুমি বলবা আমারে দ্বারাই হবে। ঠিক আছে? তো এই বিশ্বাস নিজের কাছে রাখতে হবে। একজন লিখছে যে ভাই আপনি তো বলছিলেন মুভি দেখতে, ফোনে তো মুভি দেখা যায় না। তাহলে মুভি দেখার দরকার নাই যদি চোখ ব্যথা করে। মুভি দেখতে হবে এমন কোনো কথা নাই। মুভি না দেখে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে বেঁচে আছে। মুভি না দেখলেও চলবে। ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার দেখা হবে। এইচএসসি 26 এর ক্লাস নেওয়া আমি অনেক এনজয় করি। বাট ক্লাস নিতে তখনই আমার ভালো লাগবে যখন তোমরা হোমওয়ার্ক পোস্ট করবা। নাইলে কিন্তু কি ক্লাস না কিন্তু কমায় দিব। তোমরা কি সেটা চাও? অবশ্যই সেটা চাও না। ঠিক আছে? তাহলে তোমাদের সবার সঙ্গে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।